ওকে, প্রথমত আমাদের নিজেদের ব্র্যান্ডিংটা এতটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ধরো কেউ মিনহাজুল আসিফ লিখে সার্চ করলো, তো দেখো এখানে সার্চে যত রেজাল্ট আছে, ছবি টবি সব কিছু আমার রেজাল্ট। হ্যাঁ, আমার ক্রাঞ্চ বেস, আমার অ্যাবাউট মি, আমার আপওয়ার্ক, আমার কোডিং ভিডিও ওয়েবসাইট, ফেসবুক, ইনস্ট্রাক্টরি, ইউডিমি, সব সব। তো এই যে প্রথম 100টা পেজে আমার রেজাল্ট, এইটা আসলে কেমনে করলাম, তাই না? এটি তো আসলে মোস্ট ইম্পর্টেন্ট ব্র্যান্ডিং এর কাজ। অনেক ক্লায়েন্ট আমাকে এরকম নক করছে যে তোমার হায়ার করার আগে আমি তোমাকে একটু দেখে আসি, তোমার নাম দিয়ে সার্চ করে দেখি। তো গুগলে সার্চ করে সে দেখে যে না, এই ছেলেটার রেজাল্টটা ভালো, এই ছেলেটার প্রথম সার্চের দিকে যতগুলো রেজাল্ট আছে সবই তার। এই জন্য আমাদের ব্র্যান্ডিংটা খুব পাওয়ারফুলি করতে হবে। আচ্ছা দেখো, আমার নাম ছিল অরিজিনাল মিনহাজুল ইসলাম, আর আমার নিকনেম ছিল আসিফ। তো এখন আমাদের যেই ফ্যামিলি নেম থাকে, যেমন ইসলাম, রহমান, উদ্দিন, খান, এইগুলা দিয়ে এত এত মানুষ বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, যে তুমি আসলে প্রপারলি ব্র্যান্ডিং করতে পারবে না। ব্র্যান্ডিং নেম শুড বি ইউনিক, দুইটা ওয়ার্ডের মধ্যে ইউনিক একটা নাম নিতে হবে। দ্যাটস ওয়াই আমি যেটা করলাম, মিনহাজুল ইসলামটাকে বাদ দিয়ে আসিফ নিয়ে আসলাম, এটা আমার নিকনেম। তাহলে মিনহাজুল আসিফ দিয়ে আমি ব্র্যান্ডিং করছি। এছাড়াও আর অনেকগুলো ওয়ে আছে, দেখো আমি এখানে অনেকগুলো ওয়ে বলছি। যেমন অনেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, তাইলে ওয়ার্ডপ্রেস মিনহাজ হতে পারে। এলিগেন্ট, মেয়েদের ক্ষেত্রে আর কি, এলিগেন্ট শেফা, বারবি তমা। ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছো, ডেভ মিনহাজ, ওয়ানলি মিনহাজ, হ্যালো মিনহাজ, ফ্রিল্যান্সার মিনহাজ, এরকম অনেক কিছু নিয়েই তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে ফ্যামিলি নেম ইসলাম, রহমান, উদ্দিন, এগুলো নিয়ে করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, আবার অনেকে কি করে, আমি একটু জুম করে দিই, দেখো অনেকে কি করে, নিজের নামটাকে একটু চেঞ্জ করে ফেলে। দেখো ফয়সাল, FAISAL, ফয়সালটাকে সে আই, দেখলো যে ফয়সাল আবির এই নামটা দিয়ে অনেক মানুষ আছে, সে কি করলো, আইটাকে বাদ দিয়ে ওয়াই নিয়ে আসলো, FAYSAL আবির, তাহলে কি ইউনিক হয়ে গেল। অনেকে মেহেদিকে মাহদি লিখে, এরকম ভাবে একটা বা দুইটা লেটার চেঞ্জ করেও ইউনিক করা সম্ভব। অনেকের নামের বানান অনেক বড়, যেমন গোলাম মোহাম্মদ সাব্বির, আহমেদুল বাশার রবিন, কি করে, গোলাম মোহাম্মদকে GM লেখে, সাব্বিরকে সাব্বির লেখে, আহমেদুল বাসাদের এবি, রবিন, এইভাবে দুইটা ওয়ার্ডে শর্ট করে ফেলছে। সাজেশন থাকবে তোমাদের, যে ফ্যামিলি নেম থাকবে সেটা স্কিপ করা, যেমন ইসলাম, রহমান, চৌধুরী, খান, এই ধরনের ফ্যামিলি নেমগুলো স্কিপ করবা। এখন তোমার মনে মনে অলরেডি নাম সিলেক্ট, মানে সেট হয়ে গেছে। এখন তোমরা দেখবা যে কোনো ধরনের সেলিব্রিটি আছে কিনা ওই নামে। ধরো জুহানদাদ ইসলাম, তো প্রথমে এই নামটা লিখে সার্চ করবা। সার্চ করার পর হাতের ডান দিকে দেখবা কেউ ফিচার্ড আছে কিনা, নাই, তাহলে ঠিক আছে, নেওয়া যাইতে পারে। আরেকটা ফ্যাক্টর চেক করতে হবে, সেটা হচ্ছে ইমেজেসে গিয়ে তুমি দেখবা একই মানুষ বারবার আছে কিনা। এটা একজন আলাদা, 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 তাইলে এখানে আসলে কেউ প্রপার ব্র্যান্ডিং নাই। যেমন আমি যদি আলমগীর কবির লিখে সার্চ করি, দেখবা এটা একই মানুষ, এটা একই মানুষ, একই মানুষ, একই মানুষ, একই মানুষ, একই মানুষ। তার মানে কি, এটা দিয়ে ব্র্যান্ডিং করা যাবে না। পাশাপাশি অলে যদি যাই, দেখবা হাতের ডান দিকে কেউ একজন গুগল মাই বিজনেসে ফিচার্ড করা আছে, আলমগীর কবির দিয়ে, তাহলে এটা দিয়েও ব্র্যান্ডিং করা যাবে না। তাহলে দুটো ফ্যাক্টর চেক করবা, তুমি যে নামটা চয়েস করছো সেটা লিখে সার্চ করবা, হাতের ডান দিকে দেখবা কেউ ফিচার্ড আছে কিনা, না থাকলে ভালো। আর ইমেজেসে গিয়ে দেখবা একই মানুষ বারবার আছে কিনা, না থাকলে ভালো। তাইলেই ব্র্যান্ডিং করতে পারবা। ক্লিয়ার সবাই? সো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ব্র্যান্ডিং ফর ইউর সেলফ। রেস্ট অফ দ্য পার্ট আলমগীর কবির কন্টিনিউ করবে, যেখানে আমরা আমাদের আহ, কিভাবে আসলে নিজেদের ওয়েবসাইট গুলো, ডোমেইন গুলো, হোস্টিং গুলো নিতে হয়, ব্র্যান্ডিং নেম অনুযায়ী কিভাবে নাম চুজ করতে হয়, এই সবগুলো জিনিস আলমগীর কন্টিনিউ করবে। ওকে, থ্যাংক ইউ আলমগীর, কন্টিনিউ করো। ওকে ভাই, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা সেশন ছিল। অলরাইট, আশা করি আমরা বুঝতে পারছি, রাইট? জি ভাইয়া। জি ভাই, কিন্তু জি একটা ভাইয়া, জি। প্রশ্ন ছিল ভাই, মানে যে কোনো ইউনিক নাম দিয়ে কি ব্র্যান্ডিং হ্যাঁ, করা এটা যাবে? তো আপনার নাম, এই নামেই আপনি ইন ফিউচারে পরিচিত হবেন, ঠিক আছে? এই নামেই পপুলার হবেন, এই নামে ক্লায়েন্ট চিনবে, এই নামে আস্তে আস্তে নতুন যারা পরিচিত হবে আপনার, সবাই আপনাকে এই নামেই চিনবে। সো নামটা হ্যাঁ, আপনার যেমন নামের মতো আমার করেই আমার নেবেন। নাম হলো হুম। আমার নাম হলো মহিত হোসেন, কিন্তু আমি দিছি হলো এমআরএইচ মহিত। তখন ঠিক কি আছে। এটা ব্র্যান্ডিং করা যাবে ভাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে। কিন্তু আমার নাম তো মহিত হোসেন, তাহলে তো এমআরএইচ এটা হলো হ্যাঁ, মানে আমার নামে তো সামনে আছে, ধরেন, এটা কি আমার কেমন? এনআইডি তে
হচ্ছে আলমগীর এইচ কবির দেওয়া না, আমার এনআইডি তে দেওয়া আছে এমডি আলমগীর হোসাইন, ঠিক আছে? ওটা হইতেই পারে। আবার মিনহাজুল আসিফ, এটা তো এনআইডি তে মিনহাজুল আসিফ না, এনআইডি তে আছে হচ্ছে মিনহাজুল ইসলাম, আসিফ নাই। মূল নামটা সেম রাখছে, সাথে কিছু একটা অ্যাড করছে যাতে এটা ইউনিক হয়। ইভেন বড় বড় সেলিব্রিটিরাও দেখবেন অটোমেটিকলি নামের সাথে এটা ওটা অ্যাড করে, কিন্তু তার যদি কখনো দেখবেন যে কোনো একটা ডকুমেন্ট যখন সামনে আসবে, দেখবেন ওই ডকুমেন্টের নামটা, মূল নামটা ঠিকই আছে, তার আশেপাশে দেখবেন যে আমাদের বাংলাদেশি নামের মতন করে, ঠিক আছে? জি। ওকে। আচ্ছা, এখন আমরা রেস্ট্রিক্টিভ পার্ট একটু বোঝার চেষ্টা করি, কি কি বুঝবো, কি কি শিখবো আমরা, হ্যাঁ? আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের যে ব্র্যান্ডিংটা সিলেক্ট হইলো, ব্র্যান্ডিংটা সিলেক্ট হওয়ার পর পরে আমরা কি করব, এই জিনিস নিয়ে যতটুকু বেনিফিট আমরা পাইতে পারি সবগুলো নেওয়ার ট্রাই করব। হাউ? সর্বপ্রথম ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি পপুলার হওয়ার চেষ্টা করবো, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি সবকিছু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তী প্রসেসটা কি? তার পরবর্তী প্রসেস হচ্ছে আমি আমার যে কাজগুলো করছি এই কাজগুলো পোস্ট করতে থাকবো সব সোশ্যাল মিডিয়াতে, আদার সবগুলো প্ল্যাটফর্মে, ঠিক আছে? এন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, এগুলো সবকিছু হইলো, এগুলো দিয়ে আমি কি পাবো? ক্লায়েন্ট পাবো। এন্ড ক্লায়েন্টটা কনভার্ট করবো আবার কিভাবে? কনভার্ট করার একটা অপশন হচ্ছে মার্কেট প্লেসে। আমি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে পারি, মার্কেট প্লেস যারা টার্গেটেড, যারা আমাকে কাজ দিতে চায়, তারা মার্কেট প্লেসে আমার হায়ার করবে। এন্ড মার্কেট প্লেসের বাইরেও আমাকে কিছু মানুষ হইতে পারে যে হায়ার করবে। এখন এরা আমাকে কনফার্ম হবে কিভাবে যে আমি কাজটা পারি? আমার মতো তার অনেকেই তারা হচ্ছে খুঁজে পাবে, অনেককে খুঁজে পাবে। এখন তাদের মধ্যে আমাকে কাজ কেন দিবে, আমাকে কেন ডিসাইড করবে, ঠিক আছে? এটা ডিফাইন করবে হচ্ছে কিভাবে? সেটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা, আমি যে কাজটা পারি আমার নিজের ওয়েবসাইট আছে কিনা, ঠিক আছে? এখন আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে কিনা এটা আমি কিভাবে শো করাইতে পারি? এটা শো করানোর একমাত্র এন্ড বেস্ট মাধ্যম একটা ওয়েব ডিজাইনের জন্য, সেটা হচ্ছে নিজের একটা ওয়েবসাইট থাকা। নিজের ওয়েবসাইট কিভাবে করতে পারি? নিজের ওয়েবসাইট বিভিন্ন রিসোর্স, বিভিন্ন ফ্রি প্ল্যাটফর্মেও করা যায়, যেমন সোশ্যাল মিডিয়া গুলো ফ্রি অ্যাকাউন্ট করেন আদার্স। বাট আপনি যদি ফ্রিতে করেন, যারা ফ্রিতে আমরা করতেছি, নর্মালি আমরা জাস্ট একটা পোর্টফোলিও তৈরি করার জন্য করতেই পারি, বাট যারা সিরিয়াস, যারা এখানে আমরা ক্যারিয়ার বিল্ড করতে চাচ্ছি, বা দেখবেন যারা ফুল টাইম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করতেছে লম্বা সময় মধ্যে, সবার একটা করে একটা প্রিমিয়াম একটা ডোমেইন নিয়ে ওয়েবসাইট আছে, লাইক ধরেন তার যে নাম .com, যেমন যদি আপনি আমারটা দেখেন, আমি গুগল করলাম, হ্যাঁ, নাথিং এলস, করার পরে এই যে দেখেন সেকেন্ড রেজাল্টটা, এখানে আমার একটা ওয়েবসাইট দেওয়া আছে। এখানে আমি যদি ক্লিক করি, এই একটা ওয়েবসাইটে গেছে না? এটা কি ফ্রি ওয়েবসাইট নাকি প্রিমিয়াম ওয়েবসাইট বলেন তো? প্রিমিয়াম ওয়েবসাইট। প্রিমিয়াম ভাই। আমাকে তো ক্লায়েন্ট চিনে, আমার আপওয়ার্কে টপ রেটেড, আমি দেখা যাচ্ছে অন্যান্য মার্কেট প্লেস গুলাতে, আমার সোশ্যাল মিডিয়াতে, আমার এক্সপিরিয়েন্স যদি সে ঘাটে, আমার তো একটা পোর্টফোলিও থাকাটা জরুরি কিছু না, তাই না? আমি তাহলে শুধু শুধু খরচ করে এটা রাখছি কেন? একটা প্রফেশনালি আপনি যখন একটা স্কিল নিয়ে কাজ করবেন, ওই স্কিলের প্রুফ এবং ওই স্কিলের যে জিনিসটা, যে বেনিফিটটা, এটা আপনার থাকাটাও খুব জরুরি। না হলে ভালো কিছু করা সম্ভব না। এটা সবার ক্ষেত্রে, ইচ এন্ড এভরি পার্সন, আমাদের প্রত্যেকটা যারা আমরা এখানে ওয়েবের কাজ করতেছি বা অতীতে যারা কাজ করছে, সবার দেখবেন একটা করে ওয়েবসাইট আছে। এখন আপনাদের কার কার লাগবে? আপনাদের সবার লাগবে। কখন লাগবে? এখন থেকেই লাগবে। কেন? কারণ একটা ডোমেন জাস্ট কিনলেই র্যাঙ্ক হয়ে যায় না। আপনি একটা ডোমেন আজকে কিনলেন, কালকে র্যাঙ্ক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনার এটা মাসের পর মাসে সময় দিতে হবে। সো অ্যাটলিস্ট আপনার 1.5 থেকে 2 মাস সময় দিতে হয় র্যাঙ্কে আনার জন্য। সো আমাদের হাতেও সময় ওরকমই আছে, মার্কেট প্লেসে যাবো আমরা ইন ফিউচারে। আমাদের এখন থেকে একটা করে প্রিমিয়াম ডোমেন হোস্টিং নিয়ে ওইখানে একটা ওয়েবসাইট করা লাগবে। প্রিমিয়াম ওয়ার্ডটা কেন বলতেছি? ফ্রিতেও তো পাওয়া যায়, যেমন ফ্রিতে এরকম পাওয়া যায় কিছু একটা XYZ, এরকম পাওয়া যায়। আবার ধরেন এরকম কিছু একটা ডট, আবার কিছু একটা এরকম পাওয়া যায়। আর এই জিনিসগুলো দেখে দেখেন তো মনে হয় কিনা প্রফেশনাল, এই অনেক কাজ পারে, এটা অনেক ভালো একটা ডোমেন, এরকম লাগতেছে, নাকি মনে হচ্ছে স্ক্যামার? বলেন তো। না ভাই, প্রিমিয়াম লাগছে না, স্ক্যামার ভালো হয়। মতন লাগছে। দেখেই মনে হচ্ছে স্ক্যামার, তাই না?
তো ব্যাপারটা হচ্ছে এই ধারণাটা যদি আমার প্রতি হয়ে যায় আমি কোনোদিন কাজ পাবো না মার্কেট প্লেসে কাজ পাইতে গেলে আমার যদি সিরিয়াস হই, যারা আমরা সিরিয়াস না জাস্ট দেখতে আসছি কাজটা কেমন কিভাবে হয় কিছুদিন কাজ পাইলে করবো না নাই তাদের ব্যাপার আলাদা। যারা সিরিয়াস, যারা আমি মনে করি যে এখানে 90% মানুষই সিরিয়াস, তাদের সবারই এখনই আমাদের একটা ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং কোত্থেকে নিব, যে কোনো জায়গা থেকে নেন, কোনো সমস্যা নাই। বাট যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস একটা নর্মাল প্ল্যাটফর্ম যেভাবে কাজ করে, একটা HTML CSS এর ওয়েবসাইট যেভাবে কাজ করে ওইভাবে করবে না। ওয়ার্ডপ্রেসটা কি দিয়ে তৈরি, কোন ল্যাঙ্গুয়েজে তৈরি? HTML PHP PHP তে তৈরি। আচ্ছা PHP সরি ঠিক আছে, অনেক হাই প্রসেসিং একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা এটা নর্মাল যে কোনো সার্ভারে চলবে না। ঠিক আছে, জাস্ট নিলেই হবে না, আমি নিলে আমার হয়ে গেল, ব্যাপারটা এরকম না। আর ওয়ার্ডপ্রেস তো আরো বেশি অপটিমাইজ, অনেক কোড রান করবে, অনেক কিছু রান করবে, একটা সফটওয়্যারের মতো কাজ করবে। আর এই ওয়ার্ডপ্রেসটা রান করার জন্য আমাদের ওরকম কোয়ালিটিফুল একটা হোস্টিং লাগবে। ঠিক আছে, আমার নামটা অনেক বড়, এই নামে কি নিতে পারবো? হ্যাঁ, 2টা ওয়ার্ড হলে হবে, বড় হোক সমস্যা নাই। আপনার তো 2টা ওয়ার্ড আছে, সমস্যা নাই। 3টা ওয়ার্ড নেওয়া যায়, বাট সেক্ষেত্রে 2টা ওয়ার্ড হচ্ছে রেকমেন্ডেড হাইলি। আমার নামেও দেখবেন যে এরকম 3টা আছে, বাট আমি মাঝখানে একটা শর্ট রাখছি ইউনিক করার জন্য। এরকম করতে পারেন, বাট মানে মুখে যাতে আসে, যেমন আপনার নামটা আসবে। ঠিক আছে, সিফাতুজ্জামান, সো এই নামটা আসতেছে, সমস্যা নেই। সিফাতুজ্জামান সীমান্ত, সুন্দরই লাগতেছে, খারাপ না। আচ্ছা, সো যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, এখন একটা ডোমেন হোস্টিং এ কি কি রিকোয়ারমেন্টস আমাদেরকে বুঝতে হবে, দেখতে হবে, শুধু আমার জন্য না, শুধু কিন্তু এটা আমার জন্য না, এটা আপনি ইন ফিউচারে ক্লায়েন্টকে কিনে দিবেন, কোন একটা কোম্পানির হয়ে আপনি কাজ করবেন, কোথাও একটা রিমোট জব করবেন, আপনাকে বলবে আমার একটা ডোমেন হোস্টিং কিনে দেন, কারণ এজ ওয়েব ডেভেলপার ডিজাইনার আপনার সে ধরেই নিবে যে আপনি এই সম্পর্কে নলেজ রাখেন। এখন এই সম্পর্কে যদি আপনার নলেজ থাকে, এই সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনার ওরকম একটা জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে তাদেরকে, যাতে তারা ভালো একটা বেনিফিট পায়, তাদের যাতে তারা পারফেক্ট ডোমেন হোস্টিংটা তাদের বিজনেস, ডোমেন হোস্টিং এর যে ব্যাপারগুলো আমাদের জানা দরকার, এগুলাই এখন আমি আপনাদেরকে দেখাবো। খুব শর্ট সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? এন্ড আমি এটা আমাদের কোড মেনুটির নিজস্ব যে সার্ভিস প্রোভাইডার আছে ডোমেন হোস্টিং এর, ওইখান থেকে দেখাবো, ওইখান থেকে নিতে হবে আপনাদের, ব্যাপারটা এরকম না। অলতো ওইখানে আপনাদের এই পুরো প্যাকেজের একটা বেস্ট প্রাইস দেওয়া হবে স্টুডেন্টদের জন্য, বাট ওইখান থেকে আপনাদের যে নিতেই হবে, ব্যাপারটা এরকম না। আমি শেয়ার করার আগে বলে দিচ্ছি, আপনি যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নেন, বাট যে রিকোয়ারমেন্টস গুলো বলে দিবে, এই রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো লাগবে আপনার কাজ করতে গেলে, ইন ফিউচারে বুঝবেন। ঠিক আছে, এই জন্য আমাদের দেখা যায় পুরাতন যে স্টুডেন্ট গুলা, এরা কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে, মার্কেট প্লেস খুব ভালো বোঝে, তারপরে আমাদের কাছে ডোমেন হোস্টিং নিচ্ছে, কারণ তার ওই সার্ভিস গুলা দরকার। এখন আপনি অন্য জায়গায় যদি এই পারফেক্ট জিনিসগুলো পান, ওইখান থেকে নিলেও চলবে, ব্যাপারটা আমি বুঝাতে পারছি? এন্ড কারো যদি অলরেডি ডোমেন হোস্টিং থাকে, আপনি চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, যেহেতু আপনার অলরেডি ডোমেন হোস্টিং আছে, আপনি যদি ওখানে ওয়ার্ডপ্রেস ভালোভাবে রান করতে পারেন, কোনো সমস্যা নাই। যেখানে থেকেই করেন আপনি ফুল মার্কস পাবেন অ্যাসাইনমেন্টে, বাট এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে। ব্যাপারটা বুঝাতে পারছি সবাইকে? এটা কোনো মার্কেটিং জি ভাইয়া। জি ভাই যেখান থেকে আমি দেখাচ্ছি ওইখান থেকে কেনার কোনো বিজ্ঞাপন কোনো কিছু না, আমি যে শেয়ার করতেছি আপনাদেরকে। আপনারা চাইলে কোন ভাইয়া, যে সার্ভিস প্রোভাইডার ওখান থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা নেই। আমি হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। কোয়েশ্চেন হচ্ছে, আমার একটা কোম্পানির নামে একটা ডোমেন নেওয়া আছে, হ্যাঁ। হুম হুম। এখন আমি ওইটাতে যদি আমার সাব ডোমেন ক্রিয়েট করে আমার জন্য একটা পোর্টফোলিও বিল্ড করে পরবর্তীতে যদি আমার নামে, যখন আমি ডোমেন নিয়ে নিব, তখন যদি আমি তখন কি আমি এটা ট্রান্সফার করে নিতে পারবো সাব ডোমেন থেকে? ট্রান্সফার করতে পারবেন, কোনো সমস্যা নাই, বাট ওটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে না, ওটা আপনার একটা সাইট হিসেবে কাজ করবে, কারণ ডোমেনটাই ডিফারেন্ট। বুঝতে পারছি, কাজ করবে, হ্যাঁ, দেখাতে পারবেন, বাট এখন ক্লায়েন্ট এটা হচ্ছে ট্রাস্ট করবে না। অ্যাসাইনমেন্টের জন্য আর কি, জাস্ট আমি হ্যাঁ, এখানে করতে পারেন, পোর্টফোলিও গুলা এটা তো মানে করতেই পারেন, কোনো সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট তো করতেই পারেন, যে কোনো জায়গায় করতে পারেন। ইভেন অ্যাসাইনমেন্ট যদি কেউ লোকাল হোস্টে করতে চায়, ডোমেন হোস্টিং নিতেই পারবে না কোনোভাবে, লোকাল হোস্টেও করতে পারে, লোকাল হোস্টের ইউটিউবে ভিডিও দেখে নিলে হবে, লোকাল হোস্টে করতে পারবেন, বাট ওটা প্রপার প্র্যাকটিস হবে না, ওটা জাস্ট একটা ডামি এনভায়রনমেন্ট। আপনি জাস্ট এজ এ টেস্ট করতে পারেন ওইখানে, অ্যাসাইনমেন্টটা জমা দিতে হবে, আপনার স্ক্রিনটা রেকর্ড করে পুরো জিনিসটা দেখায় করতে হবে, বাট ওটা আপনার মূল যে কাজটা শেখা হলো ওইটা হবে না আসলে প্রপারলি। ঠিক আছে, প্রপারলি শিখতে গেলে ডোমেন হোস্টিং, সিপ্যানেল, এই ব্যাপারগুলো লাগবেই লাগবে, মাস্ট। বাট তারপর করতে পারবেন, অ্যাসাইনমেন্টে মার্কস পেয়ে যাবেন, অ্যাসাইনমেন্টে আমরা আটকাবো না কাউকে। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটু দেখি আমাদের কি কি লাগবে। ফার্স্ট অফ অল আমাদের ডোমেন লাগবে নিজের নামের উপরে, যেমন হ্যাঁ না, আমি ডোমেনটা সিলেক্ট করছি কিরকম, আমার পুরো নাম লাস্টে .com, তাই না? তো আপনার দুই একটা ব্র্যান্ডিং নেম দেন তো, যারা অলরেডি চিন্তা করে ফেলছেন ব্র্যান্ডিং নেম। একজনেরটা অলরেডি ভাইয়া, আমি ব্র্যান্ডিং নিয়ে একটু কনফিউজড আছি। ভাই আমার ব্যান্ডিং অলরেডি করা আছে। এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এটা তো ধরেন উনি ব্র্যান্ডিং নেম হিসেবে দেখেন, অলরেডি এখানে বলতেছে যে তুমি কি এটা মিন করতেছো, তার মানে তার কাছে এরকম নাই, এক্স্যাক্টলি এরকম কোনো কিছু রেজাল্ট তার কাছে নাই, তো এটা ভালো দিক। যদি গুগল কাছে রেজাল্টই না থাকে, তার মানে আপনি দিলেই সাথে সাথে র্যাঙ্কে চলে আসার একটা সম্ভাবনা থাকে। এখানে কোনো বিজনেস প্রোফাইল নাই, এটাও ভালো দিক।
ইমেজের মধ্যে রিপিটেড কারো ইমেজ নাই, এটা ভালো দিক। দেন এইটা যখন ফাইনাল হয়ে যাবে তারপর আমি এই নাম নিয়ে যাব ডোমেন আছে কিনা চেক করার জন্য, চলে যাবো কোথায়, zoraIT.com, নামটা দেখে নেন, zoraIT.com। আপনি যে কোনো জায়গায় সার্চ করতে পারেন, অনলাইনে এরকম আরো অনেক হাজারো টুল আছে, আর এটা করবেন বলি নিজস্ব ভেরিফাইড প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা নিচে চলে যাব, এইখানে আমরা সার্চ করব আপনার যে ডোমেনটা, এটা পুরোটা দিব, লাস্টে দিব .com, এই যে স্পেসটা মাঝখানে স্পেসটা বাদ করে দিব, এই হচ্ছে ফরম্যাট। সার্চ করব, যদি সব ঠিকঠাক থাকে আমাকে দেখাবে কংগ্রেচুলেশন, ডোমেনটা অ্যাভেলেবেল। আচ্ছা, এখন যদি ধরেন এই যে আরেকজনের নাম দিছে, তো ওনার নামটা এটা, হ্যাঁ, এই যে এরকম লাস্টে .com দিছি, মাঝখানে স্পেসটা কেটে দিছি। এখন আমি চেক দিব, চেকে ক্লিক করলাম, এই যে এটা অ্যাভেলেবেল নাই, তার মানে কেউ একজন নিয়ে ফেলছে। এটা কি আপনি নিয়ে ফেলছেন অলরেডি নাকি অন্য কেউ নিয়ে ফেলছে? জি ভাই, আছে আমার এটা। আপনার নিজেরই আছে নাকি? জি ভাই। ওকে, এই যে দেখেন উনি নিয়ে ফেলছে। এখন ধরেন উনি নেয় না, অন্য কেউ নিয়ে ফেলছে, এই ডোমেনটা হইতেই পারে। সেক্ষেত্রে কি করবো, ব্র্যান্ডিং এ ঠিকই খালি পাইছি, এখানে পাইলাম না, তখন আমি এখানে কি করবো, এই যে মাঝখানে স্পেসের জায়গায় একটা হাইফেন দিয়ে দিব। এটাও কমপ্লিটলি নর্মাল, এটাতেও এসইও র্যাঙ্কে আসা যাবে, কোনো সমস্যা নেই। সো যাদেরটা পাবো না তাদেরটা এরকম হাইফেন দিয়ে নিয়ে নিব, কোনো প্রবলেম নাই। প্রথমে ডিরেক্ট ট্রাই করবো, ডিরেক্ট না হলে এই হাইফেন দিয়ে ট্রাই করবো। ভাইয়া, আমার একটা কনফিউশন আছে। বলেন। কনফিউশনটা হচ্ছে, আমি কিন্তু আপনাদের 84 এর হ্যাঁ। স্টুডেন্ট। হুম হুম। ভাইয়া কিন্তু তখন আমাদের ব্র্যান্ডিং এর ক্লাসটাই দেখাইছিল। আচ্ছা এখন আচ্ছা। হচ্ছে আমার নামে, আমি যে এখন আমার নামটা দিছি, আমার সজীব নাম দিয়ে তো অনেকেই হচ্ছে, যেমন হচ্ছে সজীব অজের জয়, আমার সজীব লিখলেই ওনার ফিচার চলে আসে। হ্যাঁ, ঠিক আছে, তা এই ক্ষেত্রে আমি আবার ব্র্যান্ডিং নাম আমি চুজ করতে পারতেছি না এখন। শুধু সজীব তো দেওয়াই যাবে না, শুধু সজীব তো পেন্ডিং নেম না, যেমন এই যে SM সজীব, এটা খালি আছে। আর SM সজীব দিয়ে মানে ওই যে ইয়া আসে, করতে পারি না। দেখা গেছে একটাতে নাম নিলে, যেমন লিঙ্কডইন নিছে ইউজার নেমটা, হুম। কিন্তু অন্য ইয়া নেয় না। সমস্যা নাই, তখন নিচে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে নিবেন, কোন একটা না নিলে সমস্যা নাই তো, ওটা গুগল ট্র্যাক করতে পারবে, সমস্যা নেই। একটা যখন আপনার দুইটা তিনটা র্যাঙ্কে আসবে, বাকিগুলো গুগল নিজেই খুঁজে নিবে, মিলুক আর না মিলুক। যেমন আমার ফেসবুক তো মিলে না, দেখেন আমার ফেসবুকটা তো আমি উল্টায় দিছি, আমার এই যে ফেসবুক না, আমার বাকি সবকিছু কিন্তু ডিরেক্ট আছে, এই যে /আলমগীর কবির, ডিরেক্ট, শুধু ফেসবুকটা দেখেন, বাট ফেসবুক তো র্যাঙ্কে আছে, দেখেন এটা কি মিলছে? উল্টাই দিছি না আমি, আমি নিজেই নিয়ে ফেলছিলাম স্লট, পরবর্তীতে আর চেঞ্জ করতে পারি নাই, পর আমি এখানে উল্টাই দিছি। বুঝতে পারছেন, আমি দেখাইতে গিয়ে ক্লাসে, তখন আমি জাস্ট হচ্ছে আলমগীর ডিরেক্ট যেটা, এটা বাদ দিয়ে অন্যটা দিছি, পরে আবার ব্যাক যাইতে দিছি, আমাকে আর ব্যাক যাইতে দেয়নি। মানে আমাকে তো কিছু একটা নিতে হবে, এই জন্য এইভাবে নিছি। তাও সমস্যা নাই, আমাকে সেই গুগল নিজে থেকে খুঁজে নিয়েছে। যখন আপনার এগুলো সব র্যাঙ্কে চলে আসবে, গুগল নিজে থেকেই খুঁজে নেবে এটা কোনটা আপনার প্রোফাইল। বুঝতে পারছি, একটা দুইটাতে ইউজার আহ, নেম বুঝতে পারছি ভাইয়া। চেঞ্জ হলে সমস্যা নেই, একটু চেঞ্জ বলতে লাস্টে 1 দিতে পারেন, অথবা আন্ডারস্কোর দিতে পারেন, এরকম কিছু দিলে হবে, সমস্যা নেই। এর সীমান্ত নিলে কি র্যাঙ্কে আসবে? আসবে, কারণ তখন আপনার ডোমেনের ভিতরে তখন আপনার বিভিন্ন কিছু থাকবে, আর এর সীমান্ত দিলে বুঝাই যাচ্ছে এটা আপনার। ঠিক আছে, এভাবে দিতে পারেন, নেওয়া যাবে। যদি বেশি বড় লাগে নিতে পারেন এইভাবে, আর ওইভাবে দিলে সরাসরি চলে আসবে, তারপরে এটাও আসবে, সমস্যা নেই। এটা তো ঠিক আছে। আচ্ছা, এই তো আশা করি কনফিউশন চলে গেছে যে ডোমেনটা কিভাবে নিব, ডোমেনটা কিভাবে চেক করবো। আচ্ছা, এই যে এটা আপনার এটা অ্যাভেলেবেল নাই, লাস্টে কিছু অ্যাড করতে পারেন, বা পুরো নামটা অ্যাড করতে পারেন। আচ্ছা, এবার একটা ডোমেনের ক্ষেত্রে কি ব্যাপার খেয়াল করতে হয়, একটা ডোমেনের ক্ষেত্রে ডোমেনের কিছু সিকিউরিটির ব্যাপার আছে। সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে এখান থেকে আমি ডোমেনটা নিচ্ছি, এই ডোমেনটার প্রাইস এই বছরে যা আছে, পরবর্তী বছরে বাড়ার যে সিস্টেমটা কেমন, এটা কি র্যান্ডম বেড়ে যাবে, তারা ডিসাইড করবে কত বাড়বে, নাকি এটা একটা ফিক্সড রেট আছে? যদি তারা ডিসাইড করে কত বাড়বে, আপনার সাইট যত পপুলার হবে দাম তত বাড়াইতে থাকবে, পরবর্তী বছর যখন যাবে, মোটামুটি ধরেই নেন যে শিওর যে আপনার সাইটটা র্যাঙ্কে আসবে, এখান থেকে ভালো পরিমাণ মানুষ ক্লিক করে করে চেক করবে আপনার সাইট। তখন এটা ওরা দেখতে পারবে ওদের সার্ভার থেকে, যখন দেখবে আপনার এটা অটোমেটিকলি কি করবে, প্রাইস হিউজ বাড়ায় দিবে। ধরেন এই বছর 2000 টাকা দিয়ে নিয়েছিলেন শুধু ডোমেনটা, পরবর্তী বছর তারা এটাকে 15,000 10,000 এরকম করে দিবে, আর আপনার রিনিউ করা ছাড়া অপশন থাকবে না। সো এটা মেক শিওর করে নিবেন, সরি, রিনিউর সময় প্রাইসটা কেমন হবে। হ্যাঁ, হইতে পারে ডলারের কারণে ডলার রেট বেড়ে গেছে, এখন সেক্ষেত্রে তো আপনার একটু বাড়বেই, ওটা ব্যাপার আলাদা, ওটা 100 200 300 টাকা বাড়বে, বাট হাজার বাড়বে না, 5,000 10,000 বেড়ে যাবে না কখনোই। তো এটা মেক শিওর করে নিবেন।
বেস্ট হয় যদি রিনিউ চার্জটা সেম থাকে অথবা অল্প একটু এদিক ওদিক হয়। আচ্ছা, এটা হলো রিনিউ ভাইয়া, ব্যাপারটা। হুম হুম। আমার তো হচ্ছে আপনাদের এখান থেকে ডোমেন নেওয়া ছিল আগে, যখন আমরা হ্যাঁ, 84 এ ক্লাস করছিলাম। আচ্ছা, এখন ওইটা কি রিনিউ করতে গেলে আমার আমার কি করতে হবে? রিনিউ করতে গেলে যে আপনি যে প্যাকেজে রিনিউ করবেন ওই প্যাকেজটা যে প্রাইস আছে, নিউ যে প্রাইসটা ওইটাতেই করতে পারবেন। রিনিউর জন্য আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এন্ড আপনি যেহেতু বলতেছেন 84, তো ওইটা তো অলরেডি কয় বছর, 3 বছর হয়ে গেছে নাকি? হুম। তো 1 বছরের পরে তো আর রিনিউ করার নাই মনে হয়, তাহলে তো ওটা নতুন করে নিতে হবে আর কি। So, ও কারণ আচ্ছা আচ্ছা। এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 30 দিন পর্যন্ত সময় থাকে রিনিউ করার। ও আচ্ছা আচ্ছা, ঠিক বুঝতে পারছি। ওকে, ওটা আবার 30 দিন পরে কি আর নেওয়া যায় না মোটেও? ওই যে আবার 30 দিন যদি মধ্যে রিনিউ না করেন, তারপরে হচ্ছে হ্যাঁ। পরবর্তী 60 দিন হোল্ডে থাকে, 60 দিন পরে ওটা আবার সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যায় ওপেন পারচেজের জন্য। তখন আবার যে কেউ কিনতে পারবে, আপনিও আবার কিনতে পারবেন নতুন করে, রিনিউ আর করতে পারবেন না, এই আর কি। আচ্ছা, তো প্রথম ব্যাপারটা বুঝলাম যে রিনিউ চার্জের ব্যাপারটা। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে কোনো টাইমে হইতে পারে কোনো একটা সার্ভিস ব্যবহার করার জন্য, কোনো একটা কিছুর জন্য, যে কোনো কিছুর জন্য হইতে পারে আপনার এই ডোমেনটা ট্রান্সফার করা লাগবে কোথাও একটা। হয়তো কোনো এমন একটা কোনো সার্ভিস বা কোনো একটা কাজ করবেন আপনি, যেটার জন্য আপনার ওই ধরনের জিনিস দরকার, ওইখানে নিতে হবে ডোমেনটা। তখন কি করা লাগবে? আপনাকে এটা ট্রান্সফার করা লাগবে। কিভাবে ট্রান্সফার করবেন? ট্রান্সফার করতে গেলে এটা অনেক সময় দেখা যায় একটা হাই চার্জ দাবি করে বা ট্রান্সফার করতে দেয় না, বিভিন্ন ঝামেলায় পড়তে হয়, ট্রান্সফার করা যায় না। তো তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য কি করতে হয়? ট্রান্সফার করতে দিবে কেন এটা মেকশিওর করে নেওয়া। 1 বছরের চার্জ নিতে পারে অনেক সময়, অথবা যদি হয় এরকম হয় যে ফ্রিতেই ট্রান্সফার করতে দেয়, তাহলে বেস্ট। কারণ আপনি যেখানে ট্রান্সফার করতে নিয়ে যাবেন সেখানেও 1 বছরের জন্য কিনেই তো ট্রান্সফার করতে হবে, তো ওইখানে অলরেডি আপনার একটা খরচ যাবে। আবার এখানে যদি ট্রান্সফার করতে গিয়ে আনলক করতে গিয়ে টাকা খরচ করতে হয়, তাহলে ঝামেলা। তো বেস্ট অপশন কেউ যদি ফ্রিতে এটা অ্যালাউ করে ওরকম জায়গা থেকে নেওয়া। আচ্ছা, এটা গেল হচ্ছে ট্রান্সফারের ব্যাপার। আর লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে ডোমেইনের সিকিউরিটির একটা ব্যাপার আছে। সিকিউরিটিটা কি? আমরা একটা ওয়েবসাইটে যাব, ধরেন আপনার একটা ওয়েবসাইট বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার একটা কিছু একটা যে এই সাইটটাতে গেলাম আমরা, হ্যাঁ, হুইচ.com, হুইচ.com। আচ্ছা, এখন এইটার কোন ইমেল দিয়ে এই অ্যাকাউন্টটা করা, এই জিনিসটা কি মানুষের জানতে পারা উচিত? যে কেউ চাইলে কি এটা জেনে যাক? এটা কি আপনি চান? বলেন তো। না ভাই, না। না ভাইয়া, কেউ চায় না। রিস্কি ব্যাপারটা, অনেক রিস্কি ব্যাপারটা। এখন ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু রিস্কি, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই জিনিসটা এনশিওর করতে হবে যাতে যাতে আমার এই জিনিসটা যে কেউ চাইলে বের করে না ফেলতে পারে, কোনো একটা টুল বা কিছু ব্যবহার করে। যেমন এই যে অনলাইনে এটা একটা টুল, এটা দিয়ে বের করা যায়। দেখেন, আমি যদি দেখাই, এটা আমাদের অফিসের একজনের সাথে নামে মিলে, সে ডোমেনটা ট্রাই করতে গিয়ে পরে চেক করছিল যে এটা কে রেজিস্ট্রেশন করছে। এই জন্য এটা আমাদের আসলে নাই, কোন একজনের এটা পারচেস করা। আমরা চেক করলাম, দেখেন তো এটা সব ঠিক আছে, কবে রেজিস্ট্রেশন করছে, নেক্সট মেয়াদ কতদিন পর্যন্ত আছে, আদার সবকিছু এখানে আছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন কেমনে করছে, যে রেজিস্ট্রেশন করছে তার কন্ট্যাক্ট ইনফরমেশন, তার নাম, কোথা থেকে করছে, সেটার ঠিকানা, যে করছে তার রেজিস্ট্রেশন, এই যে ওনার নাম্বার, ওনার ইমেল অ্যাকাউন্ট যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা, এই জিনিসগুলোকে ওপেন থাকা কি সেফ? কি মনে হয় আপনাদের? জি না ভাই, একদম। সেফ না ভাইয়া। ভাই আমার এখন টেক্সট তাহলে চেক আমাদের দিলেন। কি করতে হবে যাতে করে আমাদের এই জিনিসগুলো কি না থাকে, ওপেন না থাকে, তাই না? এটাই তো চাই আমরা। জি ভাইয়া, জি 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 ভাইয়া। সেই ক্ষেত্রে কি করতে হবে? এটা একটা সিকিউরিটি এনশিওর করতে হবে। সিকিউরিটির নাম হচ্ছে হুইসাইট সিকিউরিটি। হুইসাইট সিকিউরিটি, ঠিক আছে? এই সিকিউরিটি প্রিমিয়াম একটা সার্ভিস। এটা পারচেস করে অ্যাক্টিভ করতে হয় ডোমেনে। কিছু কিছু প্রোভাইডার তাদের প্যাকেজের সাথে এটা দিয়ে দেয়। তারা হয়তো আনলিমিটেড ডোমেনের জন্য নিয়ে নিছে একবারে এজেন্সি লাইসেন্স, আপনাদেরকে কি করবে, ফ্রিতেই হয়তো দিয়ে দিবে প্যাকেজের সাথে। সেখান থেকে নেওয়া হয় আমাদের জন্য বেস্ট অপশন। তাহলে সেট আপ করাই থাকবে। সো আশা করি এটাও বুঝতে পারছি। হুইসাইট সিকিউরিটি এনশিওর করতে হবে ডোমেনের ক্ষেত্রে এই 3টা ব্যাপার দেখতে হবে। রিনিউ চার্জটা কেমন হচ্ছে নেক্সট বছর, আমাকে ট্রান্সফার করতে দিবে কিনা আদৌ, আর আমার ডোমেনের হুইসাইট সিকিউরিটি এনশিওর করতেছে কিনা। এই ডোমেনে এই 3টা জিনিস দেখলে হবে। তারপরে আসতেছে হোস্টিং। আমার প্রোফাইল করা, এই নেক্সট জিএস করা, যে অ্যাসাইনমেন্ট গুলো যেখানে দেখানো হবে ওইখানেই তো করতে হবে। আপনার তো ওয়ার্ডপ্রেসেই কাজ করতে হবে, এই কোর্সটাই তো ওয়ার্ডপ্রেসের, তাই না? আর পোর্টফোলিওটা তো অ্যাসাইনমেন্ট না, আজকের অ্যাসাইনমেন্টটাই ভিন্ন থাকবে। কাজটা ওয়ার্ডপ্রেসেই করতে হবে, যা যা যেগুলো ওয়ার্ডপ্রেসে দেখানো, নাহলে আমরা বুঝবো কেমন ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস হয়েছে কিনা আপনার। এটা তো ওয়েবসাইট ডিজাইনের কোর্স না, এটা ওয়ার্ডপ্রেস এন্ড শপিফাই এর কোর্স, ঠিক আছে?
সো এই স্কিলগুলোই তো আপনাকে শিখতে হবে। ওকে, আচ্ছা, এখন পরবর্তী যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে হোস্টিং। হোস্টিং কি? হোস্টিং হচ্ছে স্টোরেজ, জায়গাটা মানে কম্পিউটারটা। আপনার তো ডোমেনটা হচ্ছে একটা নাম যেটা সার্চ করলে মানুষ পাবে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আপনার একটা কম্পিউটার লাগবে, যে কম্পিউটার মধ্যে আপনার ওয়েবসাইটটা থাকবে। কেউ একটা যদি আপনার কম্পিউটারে ওই ডোমেনে রিকোয়েস্ট করে, ওই কম্পিউটার থেকে যাতে সেন্ড করা হয় তাকে ডাটাটা। যেমন এই যে zorit.com লিখে যখন সার্চ করছি, এটা কোনো না কোনো একটা কম্পিউটার থেকে আমার কাছে পাঠাইছে, তাই না? তো এটা কি? এটাকে বলে আমরা সার্ভার। তো সার্ভার যদি আমি সার্চ করি, সার্ভারে হিউজ স্টোরেজ থাকে, ঠিক আছে? সার্ভার এই যেরকম হিউজ স্টোরেজ, এখানে লক্ষ লক্ষ জিবি স্টোরেজ আছে। তো স্টোরেজের এই পুরো সার্ভারটা তো আমাদের জন্য সেট আপ করা সম্ভব না, যেটা 24 ঘন্টা ওপেন থাকবে, যখন যে সার্চ করবে তা সেই পাবে ডাটা। তো কি করতে হয়? কোনো একটা কোম্পানির কাছ থেকে আমাদের কি করতে হয়, এটা নিতে হয়। যেমন একটা হোস্টিং কোম্পানি একটা সার্ভার হয়তোবা তারা ওইখান থেকে কি করে, রেন্টে নেয়, ঠিক আছে? এর আবার অন্য ধরনের বড় বড় কোম্পানি আছে যারা শুধু সার্ভার ম্যানেজ করে। And বড় বড় হোস্টিং কোম্পানিকে তারা রেন্টে এটা দেয়, তারা কনফিগারেশন জানায় দেয়। হোস্টিং কোম্পানি হোস্টিং কোম্পানির কনফিগারেশন অনুযায়ী একটা কম্পিউটার বানায়, এরকম বিশাল স্টোরেজ সেট আপ করে দেয়। দেন ওই অনুযায়ী চলতে থাকে। এন্ড এই যে যে সার্ভারটা, এই সার্ভারে কি করবো, আমি হোস্টিং কোম্পানির কাছ থেকে তো পুরোটা কিনবো না। হোস্টিং কোম্পানির কাছে এই স্লটে আমি হয়তো একটা 5 জিবি একটা স্টোরেজ কিনলাম, যেখানে আমার ওয়েবসাইটটা রান করবে। তাহলে এই যে 5 জিবি স্টোরেজটা, এইটা আমার ওয়েবসাইটের জন্য কি, হোস্টিং। আর এই যে হোস্টিং গুলা যারা আমাকে দিচ্ছে এরা কি, হোস্টিং প্রোভাইডার। ব্যাপারটা বুঝতে পারছি? আমরা কি করি, সার্ভার থেকেই হোস্টিং নেই, বাট এটা সার্ভার, সার্ভার পর হোস্টিং প্রোভাইডার কাছ থেকে আমরা নিই সরাসরি। বুঝতে পারছি না? জি ভাই। এখন এই যে হোস্টিংটা যে নিচ্ছি, এটা তো যেন তেন একটা নর্মাল হোস্টিং নিয়ে নিলে হবে না। কারণ সেই শুরুর লগ্ন থেকে যদি আমরা চিন্তা করি, ও ইন্টারনেট যখন থেকে শুরু হইলো তখন থেকে অনেক ধরনের হোস্টিং আসছে, অনেক ধরনের হোস্টিং আসছে। তখন যে আহ কোয়ালিটি ছিল, যেমন ধরেন এইচডিডি ছিল, হার্ডিক্স ছিল, সেগুলোর অনেক সার্ভার আছে, তাই না? এই সার্ভার গুলো, এই কম্পিউটার গুলো এখন অত স্ট্রং এখনকার জন্য। না ভাই, তাহলে কি লাগে, এখন কি লাগে? এসএসডি, তাই না? এসএসডি কার্ড। তো এসএসডি লাগে, কম্পিউটারে আরো অনেক ধরনের আপগ্রেডেশন আছে, এগুলো লাগে। সো মার্কেটে আমরা পাবো, ওরকম অনেক পাবো, দেখা যাবে 2000 টাকায় আমাকে 50 জিবি হোস্টিং দিচ্ছে, একটা ডোমেন দিচ্ছে। তো সেগুলো আমাদের জন্য আদৌ কাজ করবে কিনা, এসএমএস এর ওয়েবসাইট হয়তো বা রান করবে সেটাতে, নর্মাল একটা ওয়েবসাইট হয়তো সেটা রান করবে, সেখানে পিএইচপির মতন হাই কোডেড একটা ওয়েবসাইট রান করবে কিনা আদৌ, এটা একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারগুলো এনশিওর করতে হবে। কি কি দেখতে হবে আসেন দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি কি কি দেখতে হবে। সর্বপ্রথম স্টোরেজ কত নিয়ে নেবে, স্টোরেজটা তো অনেক ইম্পর্টেন্ট। আমি কয়টা ওয়েবসাইট করতে পারবো এটা তো স্টোরেজের উপর ডিপেন্ড করে। আর স্টোরেজ যদি কম থাকে, আমি জিনিস কম রাখতে পারবো, আমি অল্প কয়টা ওয়েবসাইট করতে পারবো, ব্যাপারটা এরকম। মানে 1 জিবি একটা স্টোরেজে আমি যদি 300 MB করে একটা ওয়েবসাইট হয়, আমার একটা নর্মাল ওয়েবসাইট যদি 300 MB করে হয়, তাহলে কটা করতে পারবো, 3টা করতে পারবো। যদি আর একটু বড় হয়, 500 MB হয়, তাহলে 2টা করতে পারবো। ঠিক আছে না? 2 জিবি হইলে কিরকম, সো অন ওরকম 5টা থেকে 6টা ওয়েবসাইট করতে পারবো আমি। 3 জিবিতে এরকম, 5 জিবি হইলে আমি মোটামুটি এখানে কয়টা করতে পারবো, 15 থেকে 20টা ওয়েবসাইট আমি করতে পারবো, বা 12 থেকে 15টা ওয়েবসাইট করতে পারবো। একটু বড় সাইজ হলে, ছোট ছোট হইলে হয়তো আরো বেশি করতে পারবো। এক্ষেত্রে কি হবে আমার, 1 জিবি নিলে কি করতে পারবো না, পারবো। আমি 2টা অ্যাসাইনমেন্ট করলাম, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট করবো বা 4 নাম্বার অ্যাসাইনমেন্ট করবো, আগের যে অ্যাসাইনমেন্টটা মার্কস দিবে, মার্কস দিয়ে দিলে আমি ওটা ডিলিট করে আরেকটা অ্যাসাইনমেন্ট করতে পারলাম। এইভাবে আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। একটাতে আমার পোর্টফোলিও রেখে দিতে হবে, এই জন্য বাকি 2টা ধরেন আরো জায়গা থাকবে যতটুকু, ততটুকুতে 2টা ওয়েবসাইট করে করে করবো। একটা শেষ হবে, ডিলিট করে আরেকটা করবো, এরকম। এখন ব্যাপারটা হলো, এটা তো আমার কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে, পোর্টফোলিও হবে। বাট আমার পরবর্তী কোনো যে আমার কাজের যে এক্সপিরিয়েন্স, আমার জন্য যে স্যাম্পল সাইট গুলা, পোর্টফোলিও সাইট গুলো, ওগুলো তো থাকলো না। যেহেতু 2 জিবি নিলে কি হবে, 2 জিবি নিলে সেটা একটু জাস্ট রিল্যাক্স পাবো, আর একটু বেশি সময় নিয়ে আমি করতে পারবো, হুইচ ইজ ফাইন। অথবা একটা ওয়েবসাইট পোর্টফোলিওতে রাখবো, আর বাকি 3টা 4টা ওয়েবসাইট আমি ঘুরে ঘুরে করবো। আর আমার যদি এই জিনিসগুলো স্টোর করে রাখা লাগে, নিজে থেকেও আমি কিছু প্র্যাকটিস করবো, আমি সিরিয়াস কাজ করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে রেকমেন্ডেড হচ্ছে 4-5 জিবির মতন নেওয়া। তাহলে কি হবে, আপনার পোর্টফোলিও থাকবে, and যে কাজগুলো করবেন, যে ওয়েবসাইট গুলো ভালো ভালো ওয়েবসাইট হয়, প্রজেক্ট হয়, সেগুলো আপনি রেখেও দিতে পারবেন, রিমুভ করতে হচ্ছে না। সেই হচ্ছে স্টোরেজের ব্যাপারটা গেল। স্টোরেজের পর পর যেটা আসছে সেটা হচ্ছে এসএসএল। এসএসএল জিনিসটা কি, এসএসএল জিনিসটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি ছাড়া ওয়েবসাইট হয়, যদি এরকম দেখি, এরকম ওয়েবসাইট দেখছি না আমরা, এরকম দেখছি না? না ভাই, জি ভাই দেখছি। তো এটা কি সেফ মনে হয়, ঢুকলে মনে হয় অনেক ভালো একটা ওয়েবসাইট না এরকম না লাগে? না, না ভাই, আনসার এটা।
মনে হয় সেফ না, কেমন জানি আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। তো ক্লায়েন্টের জন্য এটা আরো বেশি জি কাজ করে, কারণ সে টেনশনে থাকে। সে একটা সাইট আপনি দিলেন, সেটাতে ঢুকে দেখলেন গুগল বলতেছে সিকিউর না, এসএসএল এর সার্টিফিকেটটা তাই গুগল, ঠিক আছে। এখন বাকি এই যে সার্টিফিকেটটা তার কাছে নাই, তো এটা তো একটা রিস্কি ফ্যাক্টর, মানে গুগল এটা চেক করতে পারে নাই। এখন ব্যাপারটা হচ্ছে আমরা চাই চেক করে আমার সাইটটাকে একটা সার্টিফিকেট দিক, কিরকম সিকিউরিটি সার্টিফিকেট, এই যে এরকম এরকম, এই যেটাতে দেখেন the connection If is you only drink water for a week. Day the one, connection is hunger secure. increases as your body switches from regular meals to Yes, stored করেন। energy. Day two, you আপনি may feel ক্লাস আর ভিডিও একসাথে দেখেন, and calorie intake drop. কার্ডটা আনমিউট ছিল আমি বললাম না, বাট খেয়াল রাখবেন পরবর্তী সময় থেকে ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে কাজে দিবে। এই ক্লাসগুলো তো পাবেন না, লাইভ ক্লাস তো চলেই যাবে, তাই না? আচ্ছা, আর মনোযোগ দিয়ে না করলে সমস্যা নাই, ঘুমাই যান, ক্লাস করার তো ম্যান্ডেটরি না, ঠিক আছে। হয়তো লাস্টে গিয়ে মার্কস কম পাবেন, বিভিন্ন ব্যাপারে অ্যাক্টিভিটিতে কমে যাবে, বাট আপনি যদি কনফিডেন্স থাকে যে আমি অ্যাসাইনমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, ক্লাস না করলেও চলবে। আচ্ছা, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, সো সিকিউরিটির ব্যাপারটা ইনশিওর করা হচ্ছে এসএসএলটা প্রিমিয়াম একটা সার্ভিস, আলাদা পারচেজ করতে হয়, কিছু কিছু কোম্পানি আমাদেরকে প্যাকেজের সাথে দিয়ে দেয়, প্যাকেজ নিলে প্যাকেজের সাথে দিয়ে দেয়। আচ্ছা, তারপরে যেটা আছে free.com ডোমেন রেজিস্ট্রি, যেটাই বললাম যে প্যাকেজের সাথে আমরা ডোমেনও পেয়ে যাচ্ছি, ডোমেন আলাদা করে কিনতে হবে না, শুধু হোস্টিং এর প্রাইস না, এটা ডোমেনের প্রাইস সহ। তাহলে এরকম দেখে নিব আমরা, যাতে প্যাকেজ সহ হয়। প্যাকেজ ছাড়া হলে কি হবে, কিছু কিছু সময় এমন হইতে পারে যে কোথাও একটা ডোমেন সস্তাতে দিচ্ছে, একটু কম দামে পাচ্ছি, কোথাও একটা হোস্টিং কম দামে পাচ্ছি, এটা আমি নিতে পারবো। ডোমেন এন্ড হোস্টিং আমি কানেক্ট করলাম তাদের হেল্প নিয়ে, ধরেন কয়েকদিন কাজ করছি, হঠাৎ করে আমার সমস্যা হয়েছে। এখন এই যে সমস্যাটা হইলো, আমি কার কাছে যাব, ডোমেন প্রোভাইডারের কাছে নাকি হোস্টিং প্রোভাইডারের কাছে? সমস্যা যদি হোস্টিং এ হয় তাহলে হোস্টিং প্রোভাইডারে খুঁজতে হবে, আর যদি ডোমিনে হয় তাহলে কেমনে বুঝবো ডোমিন কোনটাতে প্রোভাইডারে খুঁজতে প্রবলেম? হবে। সাইট রান করতেছে না, সাইট লোডই হচ্ছে না, এমনকি কোনটাতে প্রবলেম কেমনে বুঝবো? হোস্টিং এর যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে সাইট ইরর দেখাবে, 404 বা 405 এরকম ইরর আসবে, ওকে, কিন্তু ডোমেন উপরে দেখাবে। আচ্ছা, মানে আমার সাইট রানই করতেছে না, লোডই হচ্ছে না, বা আমি একটা কিছু করতেই জি পারতেছি না, এরকম বিভিন্ন কিছু হইতে পারে না? ধরেন আমি গেলাম হোস্টিং কোম্পানির কাছে, হোস্টিং কোম্পানি অনেকক্ষণ সময় নিয়ে ঘাটে, তারপর দেখলো তাহলে আপনার ডোমেন থেকে হচ্ছে আমার হোস্টিংটা প্রপারলি কানেক্ট হয় না, ওখান থেকে সমস্যা হচ্ছে, আমাদের এখানে সমস্যা নাই। তাহলে কি করব? পরে কি করব? এখন আবার ডোমেন হোস্টিং সেটিং করতে হবে, ডোমেন সেটিং করতে হবে। ডোমেন যাইতে হবে, ডোমেনের সাপোর্টে নক দিলাম, ডোমেন হলো 12 ঘন্টা 24 ঘন্টা দেখে তারপর আমাকে নক দিল যে না, ডোমেনেও কোনো সমস্যা নাই। তাহলে এখন একটা ঝামেলায় পড়ে গেলাম না? জি ভাইয়া। তাহলে কি জি করতে ভাই। হবে, এখন তো দুইজনের নিয়ে এক জায়গায় বসে এই ব্যাপারটা, এই সমস্যাটা মীমাংসা করব, এরকম তো সম্ভব না, তাই না? তাহলে কি করতে হবে আমাদেরকে, এমন একটা ডিসিশন নিতে হবে যাতে করে এই সমস্যায় পড়তে না হয়। সে সমস্যা কেমনে করতে হবে সেটা, এটা করতে হবে হচ্ছে আমরা ডোমেন হোস্টিং যদি এক জায়গা থেকেই নিই, তাহলে কি হবে, কোনো সমস্যা হলে ওইখানে নক দিলে ডোমেন হোক হোস্টিং হোক যে ব্যাপারটা হোক, তারা পুরো ব্যাপারটা দেখে আমাকে একটা সমাধান দিয়ে দিবে, দিতে বাধ্য, তাই না? বুঝতে পারছি? জি ভাই। ওকে, হ্যাঁ আচ্ছা, তো এটা হলো বুঝলাম আমরা প্যাকেজের সাথে ডোমেনটা একসাথে থাকলে আমাদের জন্য সুবিধা আর কি। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা কি আনলিমিটেড ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হবে আমাদের কাছে, ব্যান্ডউইথের ব্যাপারটা সহজ করে আমি বলি। ধরেন আপনার একটা কম্পিউটার, ঠিক আছে, সে কি করে, যেই তার কাছে এসে বলে আমাকে এই ফাইলটা দাও, সে দেয়, এরকম করে সে দেয়। আর আপনি কি করলেন, দেখলেন একটা সময় দেখলেন এটা প্রচুর মানুষ আপনার কম্পিউটার থেকে ডাটা নিচ্ছে। And আপনি একটা কাজ করতে পারেন, এখন আপনার কম্পিউটারটাকে রিল্যাক্স দেওয়ার জন্য, কম্পিউটারটা যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য আপনি কি করতে পারেন, আপনি লিমিট করে দিতে পারেন যে 1 মাসে 1000 মানুষকে ডাটা দিবে, এর বেশি দিবে না। পারেন না তাহলে? মানে আপনার একটা লিমিট দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, এই যে লিমিটটা দিলে এটাই ব্যান্ডউইথ, যে টোটাল কি পরিমাণ মানুষ ভিজিট করতে পারবে, কি পরিমাণ ডাটা মানুষকে দিবে মান্থলি, ঠিক আছে। এখন আপনার ওয়েবসাইটে ধরেন 5000 মানুষ আসলো, ঠিক আছে, 5000 মানুষ আসার পরে আপনার ওয়েবসাইট ভিজিট করলো, প্রতি 5000 মানুষ যখন আসলো একটা মাসে, আপনার 5000 লিমিট ছিল, ধরেন আজকে 18 তারিখ, আজকে 5000 মানুষ কমপ্লিট হয়ে গেছে, প্রতিদিন হয়তো আপনার সাইডে 200 300 400 500 করে মানুষ আসে, তো আজকে 5000 মানুষ কমপ্লিট হয়ে গেছে, আপনার ব্যান্ডউইথ শেষ,
5,000 পর্যন্ত লিমিট ছিল। আর আমি এটা হলো সংখ্যায় বলতেছি, এটা সংখ্যার হিসেবে ডিপেন্ড করে না, আপনার সাইট বড় হইলে বেশি ডাটা খরচ হবে, একটা ডাটার লিমিট থাকে, ঠিক আছে, জিবি, কত জিবি পর্যন্ত ব্যান্ডউইথ। সো এইটা যখন শেষ হয়ে যাবে তখন আপনার সাইট আর কি করবে না, লোড হবে না, কতদিন, এই যে পরবর্তী মাসের 1 তারিখ আসার আগ পর্যন্ত। তো এই সার্ভারটা কি থাকবে, আপনার সাইটটা ডাউন থাকবে। পরবর্তী মাসেও তো এরকমই, পরবর্তী মাসেও ওই যে সময় আপনার এটা ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে ওই সময় সাইটটা ডাউন থাকবে। এখন ব্যাপার হচ্ছে এই যে সময়টা যে বাকি রইলো আমার, আরো এই মাসের প্রায় 10 দিন সময় বাকি আছে, এই 10 দিন আমার সাইটটা যে অফ রইলো, এই অফ থাকাকালীন আমি যে সাইটটাকে রান করতে চাই, আমি যদি রানিং করতে চাই, আমাকে এক্সট্রা ব্যান্ডউইথ নিতে হবে, যেটা এক্সট্রা নিতে গেলে সরাসরি নেওয়ার থেকে অনেক বেশি খরচ পড়ে, ঠিক আছে। এখন তখন কি করতে হয়, আমাকে এই ব্যাপারটা ওয়েট করতে হয়, না হলে আমাকে আবার ব্যান্ডউইথ এক্সট্রা পারচেস করতে হয়, যেটা অনেক এক্সপেন্সিভ। এই জন্য আমরা কি করবো, এমন জায়গা থেকে নিব যেখানে আমি এনাফ পরিমাণ ব্যান্ডউইথ পাবো। এনাফ পরিমাণ কতটুকু এটা আমরা ডিসাইড করতে পারবো না এখনই, যেমন কি পরিমাণ ভিজিটর আসবে, বাট আমরা ধরে নেই যে মিনিমাম 15 থেকে 20 জিবি হইলে আমাদের সেফ জোনে থাকবো আমরা। বাট তারপরেও যদি আনলিমিটেড পাওয়া যায়, মানে যতটুকু লাগবে বাড়াই দিবে, আমাকে এক্সট্রা কোনো টাকা নিবে না, হয়তো শুরুতে আমাকে 10 জিবি বা 20 জিবি দিল, এইভাবে চলতে থাকবে, কোনো মাসে গিয়ে 20 জিবি হিট করে ফেললো, তাহলে পরবর্তীতে বাড়াই দিবে, 20 জিবি কে 30 জিবি 50 জিবি করে দিবে, যাতে কোনো এক্সট্রা টাকা না দেয়, এরকম আনলিমিটেড হইলে আমাদের জন্য ভালো, সেরকম আমরা খুঁজবো। তারপর আছে, এটা তো বুঝতে পারছি নাকি? জি হ্যাঁ ভাইয়া, বুঝতে ব্যান্ডউইথ পারছি। বুঝতে পারছি। ওকে, হুম। পারফেক্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেস। আচ্ছা, ডাটাবেসটা সিম্পল করে বুঝাই। ধরেন এক একটা ফ্যামিলি আপনার বাসায়, ধরে নেন টোটাল 5টা রুম আছে, আপনাকে থাকতে দিতে হবে, টোটাল 5টা ফ্যামিলি আসছে, ঠিক আছে। এন্ড এই 5টা রুমে, একটা রুমে একটা করে ফ্যামিলি আপনি দিতে পারবেন, ওকে। এন্ড এই 5টা রুমে আপনার যদি 10টা ফ্যামিলি আসে আপনার বাসায়, আপনি টোটাল কয়টা ফ্যামিলিকে জায়গা দিতে পারবেন বলেন তো? একটা রুমে 2জন ফ্যামিলি দিতে হবে। আর এটা তো শুরুতেই বলে দিলাম, এটা পসিবল না, একটা রুমে একটাই ফ্যামিলি। তাহলে তো 5 জন ভাই, পাঁচটা ফ্যামিলি। 5টা, তাহলে বাকি 5টা ফ্যামিলি আমি কি জায়গা দিতে পারবো? না, না ধরেন আমার কাছে কাঁথা বালিশ and থাকার যত ম্যাটেরিয়ালস আছে সবই আছে, তাও কি আমি পারবো? না ভাই, না কোনোভাবে পসিবল না। সবই আছে আমার, শুধু পারলাম না কিসের জন্য, যে রুমের জায়গাটা নাই। ওরকমই ব্যান্ডউইথ হচ্ছে রুম আপনার নাই। যে ডাটাবেস, ডাটাবেস হচ্ছে একটা ডাটাবেসে একটা ওয়েবসাইট হয়। যদি ডাটাবেস লিমিট করা থাকে, আপনার অন্য সবকিছুই যতই থাকুক কাজ হবে না। ধরেন আপনার ডাটাবেস দেওয়া আছে 3টা, এখন আপনি হোস্টিং কিনলেন কোথাও থেকে একটা, যেমন আপনি যেহেতু আজকে ক্লাস করতেছেন, ফেসবুকে এত ইন্টেলিজেন্স যে ফেসবুকে যারা আমরা ফোন ইউজ করি, চাইনিজ ফোন, অফ ফেসবুক অ্যাক্টিভিটি নামে একটা কথা আছে। আপনি যা করতেছেন অ্যাক্টিভিটি, আপনার ভয়েস এন্ড আদার্স, যাকে টেক্সট করতেছেন, এই সবগুলো জিনিস মনিটর হয়, ঠিক আছে। আপনি দেখবেন হোস্টিং এর অ্যাড দেখাচ্ছে, এই অ্যাডে দেখবেন 10 জিবি হোস্টিং, একটা ডোমেন 2,000 টাকা মাত্র, ওকে। এটার ইন্টারনালি দেখবেন অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, এরকম একটা রেস্ট্রিকশন থাকতে পারে যে 10 জিবি হোস্টিং, একটা ডোমেন, আর কিছু লেখা নাই, ছোট করে শর্ত প্রযোজ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। সিপ্যানেল লগ ইন করার পরে দেখলেন ডাটাবেস লিমিট দেওয়া আছে 3টা, আর এই 10 জিবি হোস্টিং আপনি কতগুলো সাইট করতে পারবেন? 3টা সাইট। 3টা সাইট করতে পারবো, অলদো 10 জিবিতে অনেকগুলো সাইট করতে পারার কথা ছিল, তাই না? জি। আচ্ছা, সো এটাই হচ্ছে বোঝার বিষয়। অলরাইট, সো তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের যদি ডাটাবেসটা আনলিমিটেড পাই আমরা, তাহলে কি করতে পারবো, আমার যতটুকু স্টোরেজ আছে পুরোটা আমি ইউটিলাইজ করতে পারবো। সাইট ছোট হলে বেশি করতে পারবো, বড় হলে সাইট আমি ওই পরিমাণ করতে পারবো যতটুকু স্টোরেজ আছে। সো এই জন্য আনলিমিটেড ডাটাবেস যদি আমরা পাই, বা অ্যাটলিস্ট ডাটাবেসটা যদি 20টা থাকে, এরকম থাকে, তাইলে আমাদের জন্য বেনিফিট। তারপর আছে ইমেল অ্যাকাউন্ট। ইমেল অ্যাকাউন্ট হচ্ছে যে info@joraiti.com, তারপর হচ্ছে admin@foodmenury.com, এই টাইপের যেগুলা, এগুলোকে বলে হচ্ছে ওয়েব মেল বা প্রফেশনাল ইমেল, অথবা আমরা যেটা বলতে পারি যে আমাদের নর্মালি ওয়েব মেলই বলে, হ্যাঁ। তো এই ওয়েব মেলটা এখানে আনলিমিটেড পাচ্ছি আমরা,
এই প্যাকেজের সাথে, যে কোনো প্যাকেজের সাথেই। কিন্তু এটা আপনাদের যে লাগবে ব্যাপারটা এরকম না, বাট স্টুডেন্ট যদি কারো লাগে, এই জন্য আমরা আনলিমিটেড অপশন, যেহেতু আমাদের কাছে নিজেদের সার্ভার, আমরা অপশন দিয়ে দিছি আনলিমিটেডের। তারপর সাবডোমেইন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের লাগবে, প্রচুর অ্যাসাইনমেন্ট করতে হবে আমাদের, তাই না? ধরেন নিজে zorit.com, এটা একটা ওয়েবসাইট, তাই তো? এখন আমার অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট 1 এখন করব আমি। এখন তাইলে কি এই zorit.com এর মধ্যে আমি করতে পারবো? তাহলে আমার মূল সাইটটা তো ডিলিট হয়ে যাবে, তাই না? আর মূল সাইটটা ঠিক রেখে আমি কিভাবে অ্যাসাইনমেন্ট 1 করতে পারি বলেন তো? আমি একটা সাবডোমেইন নিতে পারি, ডোমেন ইউজ করে একটা সাবডোমেইন করতে পারি। কিভাবে? আমি হয়তো আরেকটা ডোমেন কিনতে পারি, নতুন একটা ডোমেন কিনে এই হোস্টিং এ অ্যাড করে আমি করতে পারি। এটাকে বলে অ্যাড অন ডোমেন, যে পরের সাবজেক্টটা এটা বাদ দিলাম আমরা, কারণ এটা অনেক এক্সপেন্সিভ। প্রত্যেকটা সাইটের জন্য একটা করে ডোমেন কিনতে গেলে অনেক খরচ, ওটা তো দরকার নেই আমাদের। তো আমরা কি করব, এই সাইটটা সেমই থাকবে, আমরা নতুন একটা সাইট বানাবো, নতুন একটা ডোমেন বানায়। ডোমেন কেমনে বানাবো? মানে একটা ফোল্ডার টাইপের। কিভাবে করব? ধরেন assignment1.zorit.com, এটা পুরাটাই একদম নতুন একটা ওয়েবসাইট হবে, নতুন একটা ডোমেন হয়ে গেল এটা। এটাকে বলে সাবডোমেন সিস্টেম। বুঝতে পারছি? জি, বুঝতে পারছি। ওকে, তো এইভাবে আমরা এখানে যা খুশি ইচ্ছা দিয়ে ডট দিয়ে মূল ডোমেনটা লিখলে আমাদের এরকম করে সাবডোমেন ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে। ডোমেন অপশনে গিয়ে ক্রিয়েট ডোমেন, ওখানে গিয়ে করতে হয়। এটা আপনারা, আমি একটা ক্লাস আপনাদের ক্লাসরুমে একটা ফুল সি প্যানেলের প্লেলিস্ট দিয়ে দিব, যেখান থেকে আপনি এইসব জিনিস যেগুলো দরকার আপনার সব শিখতে পারবেন। তো এরকম একটা প্লেলিস্ট আমি দিয়ে দিব। আচ্ছা, বুঝলাম। তারপরে অ্যাড অন ডোমেন, যেটা বললাম, নতুন নতুন ডোমেন কিনে কিনে নতুন নতুন সাইট করা, হোস্টিং। এটার মধ্যে যেহেতু 5 জিবি জায়গা আছে, ধরেন আমি 10টা আলাদা আলাদা ডোমেন কিনে 10টা আলাদা আলাদা সাইট করলাম। ওইটা ওইটা আপনাদের দরকার নেই, মাথা থেকে ঝেড়ে ফেলেন। ওইটাও আনলিমিটেড অপশন আছে, কারো যদি কখনো লাগে কাজে লাগাতে পারবেন। কন্ট্রোল প্যানেল থাকবে হচ্ছে সি প্যানেল। সি প্যানেল জিনিসটা কি? সি প্যানেল জিনিসটা খুবই চমৎকার একটা জিনিস, যেটা আমাদের কাজকে অনেক সহজ করবে। And এইটাই আমরা ক্লায়েন্টের কাজ করতে গেলে সবচেয়ে বেশি লাগবে, সবচেয়ে বেশি ফাংশন ফিচার এটার মধ্যে আছে। এই যে এরকম দেখতে সব ফিচার সবকিছু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এটা ছাড়াও আরো অনেক ধরনের প্যানেল হয়, এইচ প্যানেল হয়, ডিরেক্ট অ্যাডমিন হয়, এম প্যানেল হয়, বিভিন্ন প্যানেল হয়, এফটিপি প্যানেল হয়। এগুলা তুলনামূলক কঠিন আর ফিচার অনেক কম। এগুলো যদি আমরা পাই, দেখা যাবে অনেক কিছু আমাদের শেখা হবে না। আর সি প্যানেলে সব ধরনের ফিচার আমরা পাবো। সি প্যানেল ছাড়া অন্য প্যানেল দিতে গেলে একটু খরচ কম পড়ে, এই জন্য অনেক প্রোভাইডার দেখা যায় সি প্যানেল না দিয়ে অন্য একটা প্যানেল দিয়ে দেয়। বাট আমরা হাইলি রেকমেন্ড করি যে সি প্যানেল দেয় এরকম কোনো প্রোভাইডারের কাছ থেকে নেওয়া। যেমন এই প্যাকেজের সাথে আপনারা সি প্যানেল পেয়ে যাবেন। তারপর লাইট স্পিড ওয়েব সার্ভার, যেটা একটু আগে বুঝাইলাম, এসএসডি আর এইচডিডি। এসএসডি সার্ভার গুলো লাইট স্পিড থাকবে, বা অ্যাপাচি থাকবে, বা লেখা থাকবে এনভিনিয়া, ঠিক আছে? তারপর হচ্ছে এনভিএমএ লেখা থাকতে পারে, অথবা ডিরেক্ট এসএসডি ও লেখা থাকতে পারে। আবার অনেক সময় M.2 ও লেখা থাকে, ঠিক আছে? এরকম কিছু একটা লেখা থাকতে হবে। নর্মালি লাইট স্পিড ওয়েব সার্ভার লেখা থাকে, এটা দেখে নিবেন। লাস্টলি সাপোর্ট, আপনাদের সাপোর্ট লাগবেই। কেন লাগবে? কাজ করতে গেলে এই সমস্যা ওই সমস্যা, কোনো একটা প্রবলেমে পড়বেন, কোথাও একটা আটকে যাবেন। আর সাপোর্টটা শুধু হোস্টিং রিলেটেড যদি হয়, সব জায়গা থেকেই পাবেন। বাট এইখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? সাপোর্টটা সবসময় হোস্টিং রিলেটেড হবে ব্যাপারটা এরকম না। কিছু কিছু সময় ওয়ার্ডপ্রেসের সাথেও হোস্টিং এর সম্পর্ক থাকতে পারে, যে এই ব্যাপারটা হোস্টিং এর ওই ফিচারটা চালু করলে ওয়ার্ডপ্রেসের এই পার্টটা কাজ করবে। ওয়ার্ডপ্রেস এরকম ব্যাপার, সিপ্যানেল এর ব্যাকএন্ড থেকে এই সেটিংটা চালু করলে ওয়ার্ডপ্রেসের এই ফিচারটা, এই ফাংশনালিটি, এই থিমের এই ফাংশনালিটিটা কাজ করবে। And এই ব্যাপারটা যেই জীবন ওয়ার্ডপ্রেসের নাম শুনে নাই, তাকে কি বুঝাইতে পারবে? না না ভাই। না ভাইয়া তাইলে সব হোস্টিং যে সাপোর্ট প্রোভাইডার যারা আছে, এরা কি ওয়ার্ডপ্রেসের কাজ ফুল জানে? এরা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইনার, ডেভেলপার? না এদের থেকে আমরা সবসময় কমপ্লিট সাপোর্টটা পাবো না। এটাও আমাকে বুঝে নিতে হবে যে ওয়ার্ডপ্রেসের সাপোর্ট ভালো দিতে পারে এরকম একটা হোস্টিং সাপোর্ট যারা আছে, তার কাছ থেকে সাপোর্ট নেওয়া। ঠিক আছে? তো আমাদের এন্ড থেকে এই পুরো সাপোর্টটাই পাবেন, এটাই। বা অনেক জায়গাতে পাইতে পারেন, ওইখান থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটুকুর মধ্যে কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই, ক্লিয়ার। নাই ভাইয়া, এটুকু বুঝতে পারছি। ওকে, পারফেক্ট। অনেক ইনফরমেশন ছিল, জানি অনেকের একটু কষ্ট হচ্ছে। অলরেডি 12টা বেজে গেছে, আমরা বেশিক্ষণ আর টাইম নিব না, কারণ এতক্ষণ যা বকবক করছে এগুলোতে অ্যাসাইনমেন্ট করার মতো কিছুই না। এগুলো সব আপনাদের লাইফে কাজে লাগবে, এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন। বাট অ্যাসাইনমেন্ট করতে কি হবে এটা আমি জাস্ট দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই। এজ এ স্টুডেন্ট এখানে অনেকগুলো প্যাকেজ আছে, আপনাদের জন্য বেস্ট প্যাকেজ যেটা হবে সেটা হচ্ছে
অ্যাটলিস্ট 4 থেকে 5 জিবির একটা প্যাকেজ নেওয়া। বাট এটা আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে দেখে আমাদের এন্ড থেকে যে আমি করবেন বি স্টুডেন্ট এই বাটনে ক্লিক করলে একটা বোনাস বা একটা ডিসকাউন্ট সবসময় পাবেন। এখানে আপনাদের ডিসকাউন্টটা পাচ্ছেন এই যে ডেডিকেটেড প্যাকেজে। সো ডেডিকেটেড প্যাকেজে 5 জিবির যে প্যাকেজটা, এই প্যাকেজটা স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? আপনাদের ব্যাচে যেরকম আপনাদের ব্যাচে আহ যারা অর্ডার করবে প্রথম 20 জন এই প্যাকেজটা নিতে পারবেন, ঠিক আছে? এটা তার প্রথম 20 জন এই প্যাকেজটা অ্যাভেল করতে পারবেন। সো এই এটা প্যাকেজটা কবে কি? থেকে নিতে হয় ভাইয়া? এটা আমাদের এখন থেকেই লাগবে, কারণ আমাদের তো টপিকটাই ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেসের কাজ সিপ্যানেল ওয়ার্ডপ্রেস ইনস্টল করেই করতে হয়। সো আপনারা ট্রাই করবেন এই উইকের মধ্যেই ডোমেন হোস্টিং কালেক্ট করে ফেলতে, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার আগে লাস্ট কস্টিং, ঠিক আছে? এরপরে যা লাগবে প্রিমিয়াম থিম প্লাগইন যা লাগে সবকিছুই আমরা প্রোভাইড করবো। ইভেন আমি আপনাদেরকে একটা এলিমেন্টরের প্রিমিয়াম লাইসেন্সও দিব, যেটার প্রাইস $60। আমার এজেন্সি লাইসেন্স নেওয়া আছে 1000 ওয়েবসাইটের জন্য। তো এই জন্য আমার দিতে তো সমস্যা নেই আপনাদেরকে, আমার হয়তো বা 500 লাগে 1 বছরে, বাকি জিনিসগুলো আমার থাকেই। তো আমি আপনাদেরকে একটা করে প্রিমিয়াম লাইসেন্স দিয়ে দিব। এন্ড যারা ভালো করবে ক্লাসে তাদেরকে আমি হ্যাপি অ্যাডনের লাইসেন্সটাও দিব। বাট এটা সবার জন্য না, এলিমেন্টর সবাইকে দিব। এলিমেন্টর একটা প্রিমিয়াম লাইসেন্স সবাইকে দিব আমি। আর একটা লাইসেন্স তো প্রিমিয়াম দিব, আর বাকি প্রিমিয়াম কাজ করার জন্য আরো একটা প্লাগইন দিব, যেটা সব সাইডে আপনি আনলিমিটেড সাইডে ইনস্টল করতে পারেন। বাট ভ্যালিড কেনা লেজিট লাইসেন্স আমি একটা দিব সবাইকে গিফট হিসেবে, ঠিক আছে? যেটার প্রাইস $60। এটা আমি দিব, সমস্যা নেই, এখন না, এটা আমি এলিমেন্টারি যখন ক্লাস নেবো তখন দিব। বাট এখন হচ্ছে এটা আপনাদের ডোমেন হোস্টিং কেনাটা, এটা আপনাদের জন্য সবার জন্যই দায়িত্ব, সবারই হচ্ছে এটা লাগবে আমাদের। এটা আপনার ফ্রিল্যান্সিং শুরু করার আগে আশা করি আর কোনো কিছু কিনতে হবে না। থিম প্লাগইন তো যে বললামই যে যা যা লাগবে, এটা প্রিমিয়াম যে ভার্সন গুলো এগুলো আমি প্রোভাইড করবো আপনাদেরকে। বুঝতে পারছি? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 4099। এটা আমরা স্টুডেন্ট ডিসকাউন্টে পাচ্ছি কত? 2899, মানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পাচ্ছি। সো আপনারা এটা রিনিউ প্রাইস রিনিউ প্রাইসটা স্টুডেন্টদের জন্য, যদি ডিসকাউন্ট প্রাইস নেন এই রিনিউ প্রাইসটা সেমই থাকবে। যদি না ডলারের প্রাইস হিউজ বেড়ে যায়, ধরুন ডলারের প্রাইস হিউজ বেড়ে গেছে, তাহলে 100-200 টাকা বাড়তে পারে ওই ডলারের প্রাইসটাকে অ্যাডজাস্ট করার জন্য। বাট নর্মালি এটাই থাকবে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে? ওকে। আর এটা আমি যে বলে দিলাম, ওকে ভাইয়া, যদি আমাদের হচ্ছে স্লটের এক ব্যাপার আছে এখন, আগে স্লটের ব্যাপারটা থাকতো না। আর এটা মোটামুটি একদম মানে কষ্টের কাছাকাছি প্রাইসটাই এটা, ডিসকাউন্ট প্রাইসটা যেটা। তো এই জন্য স্টুডেন্টদের আমরা ফার্স্ট 20 জনকে এটা দিব, ঠিক আছে? বাকি ট্রাই করবো আরো দেওয়ার জন্য, বাট 20 জনকে দিব এটা শিওর। বাকি তারপর যদি অফিস থেকে ডিসিশন আসে তাহলে অফ করে দিব, বাকিদেরকে হয়তো রেগুলার প্রাইসে নিতে হবে। আচ্ছা, আর এটার বিষয়ে যে কোনো কিছু জিজ্ঞাসা কোনো কিছু থাকলে এই যে এখান থেকে ফেসবুক অ্যাকাউন্ট, এই যে দুইটা একই, এখান থেকে যদি যান ফেসবুক পাবেন, এটাতে আপনি ডিরেক্টলি ইনবক্স করতে পারেন। ইনবক্স করে এখান থেকে সাপোর্ট নিতে পারেন, ঠিক আছে? এখান থেকে সাপোর্ট ওকে, নেবেন, এখান থেকে হেল্প নেবেন সবকিছু। আর এখানে নক দিলে এটা অটো একটা ফর্ম দেয় আপনাদেরকে, ওটা অটোই আসে, যাই যেই নক দিয়ে অটো একটা ফর্ম দেয়। যদি ইস্যু থাকে আপনি দ্রুত ওই ফর্মটা ফিল আপ করে দিতে পারেন, তাহলে কাজটা সহজ হয়ে গেল আপনার জন্য। আর যদি ইস্যু না থাকে জাস্ট লিখে দিবেন, লিখলে ফর্ম আসবে ঠিকই, বাট তারপর রেসপন্সের জন্য ওয়েট করবেন, তাহলেই হবে। আচ্ছা, এই হচ্ছে গেল সব বিষয়। ধরেন আমি এখন পারচেস করে ফেলছি, পারচেস করার পরে আমাকে কি করতে হবে? তো পারচেস করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি প্যানেলে লগ ইন করতে হবে। আচ্ছা, সো সি প্যানেলে কি করতে হবে? লগ ইন করতে হবে। আমি আপনাদের জন্য একটা অ্যাক্সেস তৈরি করে নিই। আমরা দেখতে পাচ্ছি এটা এখন থেকে শুরু হলে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কি করবো সেটা। So, এইখানে সর্বপ্রথম আছে ডোমেন, ডোমেন শেষে স্ল্যাশ সি প্যানেল দিয়ে দেওয়া থাকবে যাতে ডিরেক্টলি সি প্যানেলে ঢুকতে পারেন। এই যে এইটুকু হচ্ছে আপনার ডোমেন, আর আপনাদের যে ডোমেন নেবেন সেটা থাকবে আপনাদের এখানে। ডোমেন নেম বলতে যেটুকু .com সহ বোঝায়, হ্যাঁ, এটা। তা যার ব্র্যান্ডিং নেম হবে তার ব্র্যান্ডিং নেম .com, এই পুরোটা হচ্ছে ডোমেন নেম। এখন আমরা সি প্যানেলে যাবো, সি প্যানেলের লিঙ্ক হচ্ছে এটা, এটা আমি কপি করলাম, এখানে পেস্ট করলাম, এন্টার। এই যে আমরা ইউজার নেমটা কপি করব, দেন পাসওয়ার্ডটা কপি করব। তো পাসওয়ার্ডটা
দেখেন তো প্রপারলি মার্ক হয়েছে কিনা। জি ভাইয়া স্পেস হয়েছে। লক করতে হবে ভাই ফার্স্টে। একটা না স্পেস ভাই, এটা চলে আসছে স্পেস তাই না? হ্যাঁ হ্যাঁ, স্পেসটা বলতে হবে। এটা ঝামেলা, তো কি করা যাবে না, স্পেসটা আসা যাবে না, আমরা এতটুকু মার্ক করব, এখানে পেস্ট করব, লগ ইন বাটনে ক্লিক করব। এটুকু তো বুঝছি সবাই। জি ভাইয়া। জি ভাই। জি। লগ ইন করে নিই। লগ ইন হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চলে আসছি কোথায়, সি প্যানেলে। সি প্যানেলে কিছু বিষয় আমাদেরকে এখন শিখতে হবে। সি প্যানেলে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। জোরাইটি কি ভিডিও ওয়েবসাইটের জন্য ভালো, যে কোনো ওয়েবসাইটের জন্য ভালো, এটা গ্লোবাল, আর আমাদের সার্ভারটা ইউএসএ তে। সো এটা যে কোনো, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ক্লায়েন্টকে এখান থেকে নিয়ে দিছে, বাট আমরা এটা হাইলি রেকমেন্ড করি যে আপনারা নিজেরা নিয়ে ইউজ করেন, কারণ আপনাদেরকে আমরা কিছু অ্যাডভান্টেজ দিচ্ছি, কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, এটা আপনাদের জন্য। ক্লায়েন্টের যেখান থেকে আসে বেশি খরচ করে নিবে, এটা তো আপনারা আমাদের স্টুডেন্ট, এই জন্য আমরা দেখা যাচ্ছে অনেক কিছু এখানে প্রফিটের কথা চিন্তা না করে আপনাদের অনেক কিছু এক্সট্রা দিয়ে দিচ্ছি এখানে, তাই না? এগুলো তো আসলে ক্লায়েন্টের জন্য না। ক্লায়েন্টের জন্য যদি আপনি নিতেই হয়, দেখা যাচ্ছে ক্লায়েন্টের জন্য নিলে আপনি প্রজেক্টটা পাচ্ছেন, ক্লায়েন্ট এখন অন্য কোথাও থেকে নিচ্ছেন, আপনার উপরে দায়িত্ব দিচ্ছে, সেটার ব্যাপার আলাদা। ওকে, সো আমরা এখন কি করব, আমরা দেখবো আমাদের সব ঠিকঠাক আছে কিনা। আমরা দেখবো ডিস্ক স্পেসটা, এই যে 5 জিবি ঠিক আছে, এখানে অনেকগুলো সাইট করা হয়েছে, 2 জিবি খরচ হয়েছে অলরেডি। আমরা মিলাবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো এখানে আমরা যদি নিচে যাই, সর্বপ্রথম দেখতে হবে সাবডোমেন। সাবডোমেনটা আসলে একটা দুইটা করতে পারবো নাকি অনেকগুলো করতে পারবো? সাবডোমেন দেখেন তো কয়টা কয়টা করা যাবে। আনলিমিটেড। আনলিমিটেড কেমন বুঝলাম, এই যে সাইনটা দেখে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাডন ডোমেন আনলিমিটেড, ইমেল আনলিমিটেড, এই যে আরো অনেক কিছু আনলিমিটেড, এগুলো বলা হয় নাই। কেন বলা হয় নাই? কারণ এগুলা সবকিছু আপনাদের ইম্পর্টেন্ট না, বাট স্টুডেন্টদের জন্য যা যা সম্ভব সবই আনলিমিটেড রাখা হয়েছে। ডাটাবেসটা কয়টা, ডাটাবেস কয়টা দেওয়া আছে? 17টা। 17টা। কতটা করতে পারবো নাকি? সরি, 17টা করা আছে আনলিমিটেড। সো আমরা কি করতে পারবো, আনলিমিটেড করতে পারবো। হ্যাঁ, 17টা অলরেডি করা ওটা আছে। করা আছে অলরেডি, তার মানে আমরা বুঝলাম যে এগুলো যা যা চাইছি আমরা পাইছি সব। এসএসএল এই যেখানে দেওয়াই আছে, এসএসএল সার্টিফিকেট অ্যাক্টিভ নাকি? তাহলে এসএসএল পেয়ে গেছি। আমার ডোমেইনে নাই দেখাইতে পারে এখনো, কারণ এটা ভেরিফিকেশন হবে, গুগল থেকে সার্টিফিকেট হবে, বাট সার্টিফিকেটটা অলরেডি রেজিস্টার করা আছে। আমার সাইট করে রাখলে কিছুদিনের মধ্যে অটোমেটিকলি আমার সাইট অন সিকিউর দেখাবে। এই সাইটটা অলরেডি দেখাবে, কারণ এই সাইটটা আগেই করাই যায়। এই যে সাইট সিকিউর আছে, আপনাদের শুরুতে হয়তো বা নাও দেখাইতে পারে, বাট এটা এখান থেকে চেক করবেন যে রেজিস্টার করা আছে কিনা, কয়দিন পরে অটোমেটিকলি এখানেও সিকিউর দেখাবে। এখন কি করবো, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। কোথায়? একদম নিচে চলে যাব, গিয়ে ওয়ার্ডপ্রেস আসলাম। আসার পরে এই যে ইনস্টল নাও অপশনে যাব। এখানে যে অ্যাপটা আছে সফটাকুলাস বলে এটাকে, এটা একটা প্রিমিয়াম অ্যাপ, এটা সব হোস্টিং এ আপনাকে দিবে না। যে হোস্টিং এ দিবে বা যেখান থেকে নেবেন এটা কনফার্ম করে নেবেন যে এটা দিচ্ছে কিনা, ক্লায়েন্টের জন্য নেবেন। যেমন এখন তো আপনি পেয়ে যাবেন, আপনার যদি এখান থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন, সেখানে কনফার্ম করে নেবেন। ইনস্টল নাও, এখানে আসার পরে আপনি এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। অনেক সময় এখানে ডব্লিউপি দেওয়া থাকে,
যদি ডব্লিউপি দেওয়া থাকে কেটে দিবেন। এটা হচ্ছে ডিরেক্টরি। ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নতুন সাইট করা যায়, সমস্যা নেই। আমরা এটা কেটে দিব, এটা ফাঁকা রাখবো, নর্মালি ফাঁকাই থাকবে, সো টেনশন করার কিছু নেই। এখানে আমরা কি দিব? এখানে দিব হচ্ছে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এখানে ইমেল, এই তিনটা ইনফরমেশনই লাগবে আপনাদের। ইউজার নেম, পাসওয়ার্ড, একটা ইউজার নেম দেন, পাসওয়ার্ড দেন একটা, ঠিক আছে? স্ট্রং পাসওয়ার্ড দিবেন যাতে এখানে আপনি হ্যাক না হয়ে যায়। নর্মাল পাসওয়ার্ড দিলে অনেক সময় হ্যাক হয়ে যেতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি করব, আমি ইমেল দিব, যে ইমেলটা আমার অ্যাক্সেস আছে, যে ইমেলটা দিয়ে ইন ফিউচারে আমার যদি পাসওয়ার্ড ভুলে যাই রিকভার করতে পারবো। cPanel থেকে তো লগ ইন করতে পারবোই, cPanel অ্যাক্সেস, তারপরে আমি যদি ওয়ার্ডপ্রেস শুধু ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা করতে চাই। তো এই হচ্ছে আমি ইনফরমেশন দিয়ে দিলাম। এখন আমি কি করবো, ইনস্টল বাটনে ক্লিক করবো, ইনস্টল হয়ে যাবে। সবাই ক্লিয়ার? জি ভাই জি ক্লিয়ার। ভাই। আচ্ছা, আমরা অফ স্ক্রিনে পাসওয়ার্ড আর ইউজার নেমটা সেট করে নেই, মানে এটা ইউটিউবেও যাবে ভিডিও। ডান। ইনস্টল সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করে 2 মিনিট থেকে 5 মিনিট সময় লাগতে পারে। তো আমরা একটু ওয়েট করবো যে পর্যন্ত ইনস্টল না হয়। এটা প্রসেসিং সার্ভার স্পিডের উপর ডিপেন্ড করতে পারে, অনেক সময় ওয়ার্ডপ্রেসের আপডেট বা বিভিন্ন কারণে হতে পারে। আমাদের হয়ে গেছে। আচ্ছা, সো আমরা এখানে দেখবো মূল ডোমেনটা, এই হচ্ছে আমাদের সাইট। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এই জন্য যে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, এটা ওয়ার্ডপ্রেস সাইট। তো ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করার সিস্টেম হচ্ছে, cPanel যাওয়ার সিস্টেম কি স্ল্যাশ, ডাব্লিউপি অ্যাডমিন। cPanel যাওয়ার সিস্টেম কি স্ল্যাশ cPanel। cPanel ডাব্লিউপি অ্যাডমিন। cPanel হচ্ছে cPanel যাওয়ার, আর ওয়ার্ডপ্রেসে যাওয়ার সিস্টেম হচ্ছে wp ড্যাশ অ্যাডমিন। ঠিক আছে না? এন্টার দিলাম। দুইটা কনফিউজ হওয়া যাবে না। cPanel হচ্ছে সবকিছুর কন্ট্রোল, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে শুধু এই ডোমেনের যে সাইটটা ইনস্টল আছে সেটার কন্ট্রোল। সো এখানে কি করবো, ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিছিলাম ওগুলো দিব, দিয়ে ডান করবো। যদি আমার নিজের ব্রাউজার হয়, রেগুলার এটাতে কাজ করি, তাহলে রিমেম্বার মি দিব। যদি অন্য কোথাও টেম্পোরারি সময়ের জন্য লগ ইন করি তাহলে এটা দিব না। লগ ইন করে ফেলছি। এই হচ্ছে সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল হয়ে গেল। এইটুকুর মধ্যে কি কারো কোনো কনফিউশন আছে, কোনো কোয়েশ্চেন আছে? লজ্জা পাওয়ার কিছু নাই, কোয়েশ্চেন কনফিউশন থাকলে আস্ক করেন। আমাদের আর খুব বেশি সময় লাগবে না, আমরা শেষের দিকে চলে আসছি। ওয়ার্ডপ্রেস আর সিপিএল কোনটায় কিভাবে যাবো ভাইয়া? cPanel যাব হচ্ছে স্ল্যাশ cPanel দিয়ে, আর cPanel অ্যাক্সেসটা হচ্ছে যে যেটা পারচেস করার পর ইমেলে পাবেন অ্যাক্সেসটা, ওইটা যেখানে সবগুলা সাইট কন্ট্রোল করতে পারবেন, ফাইল কন্ট্রোল করতে পারবেন, সবকিছু কন্ট্রোল করতে পারবেন যেখানে, ঠিক আছে? আর হ্যাঁ আচ্ছা ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ডোমেইনে যে ওয়ার্ডপ্রেস বা সাইট ইনস্টল করলেন ওইটার অ্যাক্সেস, স্ল্যাশ wp অ্যাডমিন দিয়ে যায় যেটা। হ্যাঁ, জি, আচ্ছা ভাই ঠিক আছে। ওকে। এখন আমরা কি করব, এই যে আমাদের যে সাইটটা, এখানে থেকে ভিউ সাইট, এটা নতুন ভাবে ওপেন করি, মাই ব্লগ থেকে ভিউ সাইট। সো এই যে এখানে যে আমরা আসলাম, এই সাইটটা কি রেডি? না। তাহলে এই সাইটটা রেডি হওয়ার আগ পর্যন্ত আমি যদি প্রফেশনাল একটা নোটিফিকেশন দিয়ে দিই যে সাইটের কাজ চলতেছে, আপনারা এত তারিখে আসেন, লঞ্চ হবে সাইটটা, বা কিছুদিন পরে আসেন, এরকম দিলে ভালো হয় না? জি ভাই। জি অবশ্যই। বলে তো এটা থেকে কি বলে, কামিং সুন ওয়েবসাইট বা আন্ডার কনস্ট্রাকশন ওয়েবসাইট, ঠিক আছে? এটারও কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে, বা নিজের জন্য ইউটিলাইজ করতে পারেন। এটা ক্লায়েন্টের সাইট করতেছেন, তখন আপনি আন্ডার কনস্ট্রাকশন একটা ঝুলাই দিলেন, ক্লায়েন্ট দেখে খুশি হয়ে যাবে যে না, প্রফেশনাল আছে। যেটা রাস্তার কাজে আমরা দেখি, রাস্তার কাজে কি দেয়, রাস্তার কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, বিকল্প রাস্তা ব্যবহার করুন, তাই না? জি তো ভাই। এরকম কিছু একটা আমরা ঝুলাবো। এখন এটার জন্য কি লাগবে, ওয়ার্ডপ্রেসে কোনো একটা নতুন ফাংশনালিটি ফিচার অ্যাড করতে গেলে লাগে প্লাগইন। যেমন আমরা এই যে ব্রাউজার কি অ্যাড করছিলাম, এক্সটেনশন নাকি? এক্সটেনশন, আর এইখানে লাগে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি লাগে, প্লাগইন। আচ্ছা, আমরা প্লাগইনে চলে যাব। প্লাগইন মানে একটা সফটওয়্যার, একটা ফিচার, ঠিক আছে? সেখানে আসার পরে প্রিমিয়াম, ফ্রি, এরকম মিলিয়নস অফ প্লাগইন আছে। সেগুলো আস্তে আস্তে শিখবো আমরা, যেগুলো আমাদের লাগবে। সেখানে আসার পরে ফ্রি গুলো ইনস্টল করতে গেলে অ্যাড প্লাগইনে গিয়ে
সার্চ করতে হয় এখানে, এখানেই পাওয়া যায় সব, প্লে স্টোরের মতন, অ্যাপ স্টোরের মতন, ঠিক আছে। আর আপলোড করতে হয় হচ্ছে যেগুলো প্রিমিয়াম, ডাউনলোড করে এনে খেলে আপলোড করে লাইসেন্স বসাইতে হয়। আমরা যেহেতু ফ্রি আজকে নিব, এটার জন্য আমরা এখানে সার্চ করবো। আমাদের সাইট নাম হচ্ছে সাইট অফলাইন, আমরা সাইটটা অফলাইনে পাঠাচ্ছি। এছাড়া আরো অনেক প্লাগইন আছে, আমরা এটা দিয়ে প্র্যাকটিসটা করবো। আমরা একটু খুঁজবো কোনটা, এই যেটা দেখে নেন, ইনস্টল। দুইটা কাজ করতে হয়, ইনস্টল করতে হয় দেন অ্যাক্টিভ করতে হয়। ইনস্টল ডান, এখন অ্যাক্টিভ করব। ইনস্টলের অ্যাক্টিভ শেষে এইখানে ছাড়া সাইট অফলাইন লেখাটা আর কোথায় আসছে কে বলতে পারেন? দেখি আপনাদের চোখের পাওয়ার আছে কিনা। জি, লেফট বাম সাইডে বাম পাশের নিচে আছে ভাই, 2 নম্বরে। আচ্ছা, অনেকে একসাথে পাইছি নাকি, আপনাদের চোখ ভালো বুঝে গেল। ওকে, সো এই যেখানে চলে যাই তাহলে এইখানে একজন কমেন্টও লিখছে, চ্যাটে লিখছে, থ্যাংক ইউ যারা খুঁজে পাইছেন। অলরাইট, সো এরকম একদিন কোশ্চেন করবো, দেখবো অ্যান্সার করবেন যারা, তাদেরকে মার্কস দিয়ে দেবো একদিন একটা এক্সট্রা। ওটা থাকবে হচ্ছে সেফটি মার্কস, যদি কখনো মার্কস কম পড়ে যায় ওখান থেকে মার্কস অ্যাড হবে আপনাদের। এখনো শুরু করি না, ওটা করবো, আর একটু অ্যাক্টিভ হোক সবাই। অলরাইট, সো এখানে কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের ভিতরে কিছু ফিচার, এই এসইও নামে একটা অপশন আছে, এটার ভিতরে কিছু ফিচার, প্রত্যেকটা ট্যাবেই কিছু কিছু ফিচার আছে, হ্যাঁ, ওগুলো আমরা কাজ করব। সর্বপ্রথম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের প্রথম কাজ হচ্ছে, এটা এখন কাজ বন্ধ আছে, কাজটা চালু করে দেই, এনেবল সেভ সেটিং। এখন আমরা কি করবো, যে আমাদের সাইটটা ওপেন করে রাখছে, এটা রিলোড দিব। এনেবল হইছে এখানে দেখাচ্ছে, বাট সাইটটা তো আগের মতোই দেখা যাচ্ছে সবকিছু, তাহলে কি ভালো হইলো? হইলো না। দেখাচ্ছে না কেন? আমরা কি করবো, এই লিঙ্কটা কপি করে, আমাদের ডোমেনটা কপি করে আমরা অন্য কোনো একটা ব্রাউজারে, অন্য কোনো একটা প্রোফাইলে ওপেন করব যেখানে লগ ইন অবস্থায় নেই। ধরেন গেস্ট মোডেও করতে পারি। ওপেন করলাম, দেখাচ্ছে না? জি ভাইয়া। জি, এটা কেন দেখাচ্ছে। হলো? এটা কি বাগ না অন্য কিছু? এটা কুকিজ করা আছে, আগেরটাতে সেভ করা আছে। ওকে, কুকি ডিলিট দিলে মেবি আগেরটা হয়ে যাবে। তাই? আচ্ছা, বাট জি। এখানে তো কুকি যদি হইতো তাহলে তো এটাও দেখাইতো না। এটা তো দেখাচ্ছে ঠিকই, তার মানে সে বুঝতে পারছে। দেখাচ্ছে না, দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করি। দিকটাকে বললাম না, রাস্তার কাজ চলতেছে। এই উদাহরণটা একদম জি জি সহজ, জি। এটা হলে বুঝতে পারে সবাই, এই জন্য এই উদাহরণটাই আমি দিই। দেখেন, রাস্তার কাজ যে চলতেছে, ধরেন যে ইঞ্জিনিয়ারের কে দায়িত্ব দেওয়া হয়েছে, তার টিমও তো এখানে আসবে কাজ করার জন্য, আসবে না? সে ধরেন হ্যাঁ হ্যাঁ ঠিকানা দিয়ে অবশ্যই। রাখছে যে এই রাস্তায় আসবে, সকালে চলে আসবে, কাজ আছে। তারা গাড়ি নিয়ে আসলো সকালে, আইসা দেখলো ওখানে একটা সাইনবোর্ড, কি সাইনবোর্ডে লেখা আছে, রাস্তার কাজ চলিতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, বিকল্প রাস্তা ব্যবহার করুন। আর তারা বিকল্প রাস্তা ব্যবহার করে যদি চলে যায়, বাসায় চলে যায়, তাহলে কি এই রাস্তার কাজ জীবনে শেষ হবে? না। না ভাইয়া। তাহলে কি এই সাইনবোর্ডটা কি তাদের জন্য ছিল? না। তাদের কি, তাদের গাড়িটা কি ব্লক করা ঠিক হয়েছে? ঠিক হয় না, তাই না? জি। তো না। তাদেরকে বুঝতে হবে যে আমি তো কাজই করব, সাইটটা রেডি করব, দেখবো ডিজাইন হয়েছে কিনা, কেমন হয়েছে ডিজাইন, আমি চেক করবো না? তা আমারই যদি সাইট অফলাইন বলে দেয়, তাহলে কেমনে কাজ করব? বুঝতে পারছি? সাইটটা শুধু আমি লগ ইন জি আছি বুঝতে অ্যাডমিন পারছি। হিসেবে, আমি দেখতে পারবো ঠিকই, মানুষ দেখতে পারবে না। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাই, একদম ক্লিয়ার। অলরাইট, আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটা, এখন আমরা কাজ করব, কি কি করবো, এই সাইট অফলাইনটাকে সাজাইতে হবে, লোগোটা চেঞ্জ করব, লেখাটা চেঞ্জ করব, এগুলো চেঞ্জ করব, পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করব, একটা ডেট সেট করব, এন্ড এই যে আমার ইনফরমেশন গুলো দিব, সোশ্যাল মিডিয়া গুলো বসাবো। চলেন করি একটা একটা করে। ফার্স্ট, ড্যাশবোর্ডের মধ্যে সেটিং হচ্ছে লোগো চেঞ্জ করতে হবে, টাইটেল লিখা। চলেন করি, আমরা একটা লোগো নিয়ে আসি। পিএনজি লোগো নেওয়ার ট্রাই করি, দেখি পিএনজি পাই কিনা। এটা পিএনজি না, হ্যাঁ। সো আমরা একটা পিএনজি নিতে পারলে ভালো হবে আমাদের জন্য। দেখি এখান থেকে পিএনজি পাওয়া যায় না, না পাওয়া গেলে আমাদের কাছে অপশন আছে, দেখেন শিখেন। remove.bg এটা ওয়েবসাইট, অনেকে হয়তো ইউজ করছেন আগে। এখান থেকে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব ইজিলি। এটা আরো ইজি অপশন হচ্ছে, যে কোনো কিছু এইভাবে স্ন্যাপ নেন, স্ক্রিনশট নিয়ে কপি করেন ইমেজটা। যেমন আমি এটুকু নিব, হ্যাঁ, বা এইটুকু নিব, আমার পুরোটা লাগবে না। কন্ট্রোল সি,
এখানে একটা কন্ট্রোল ভি দিব জাস্ট, ডান। এখন এটা রিমুভ করে আপনাকে দিয়ে দিব। সহজ না? ডাউনলোড, এই যে হয়ে গেছে ডাউনলোড। এটা কোথায় ব্যবহার করব? এইখানে। তো এখান থেকে এই যে নিয়ে আসলাম। কত শর্টে করে ফেললাম কাজটা। এরকম শর্টকাট শিখতে হবে কাজ করতে করতে। ইনসার্ট, দেন হচ্ছে লোগোটা দেখাবো কিনা। হ্যাঁ, লোগো তো দেখাবো, ইয়েস থাকুক। তারপর হচ্ছে টাইটেল দিতে বলছে, দিয়ে দেই উই আর কামিং সুন। এখানে কিছু টেক্সট বসাই দেই, চেঞ্জ করে দেই। সেভ। তিনটা জিনিস চেঞ্জ করছি, লোগো, টাইটেল আর ওটা। তো এখানে এসে কি করবো, রিলোড দিব। চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়েছে, ঠিক আছে না? জি ভাইয়া। ওকে, পরবর্তী জিনিসগুলো আমরা করি আস্তে আস্তে। এসইও, এসইওর মধ্যে দুইটা কাজ। একটা হচ্ছে এই যে এই লোগোটা চেঞ্জ করা, এই উপরে দেখেন, আর এখানে এই যে লেখাটা চেঞ্জ করা। আর বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে দেখি। এটা প্রথমে একটা লোগো দিয়ে দিই, যে কোনো লোগো দিতে পারেন, একটা আইকন দিতে পারেন। আমরা এটাই দিলাম যেটা আছে আমাদের কাছে। এরকম দিলাম, ঠিক আছে। দেখবো টাইটেলটা চেঞ্জ হয় কিনা। আপনারা চাইলে এখানে ক্লিক করে করে এইভাবেও যেতে পারেন। আমরা কোথায় ছিলাম? গেস্ট মোডে। ঠিক আছে না? চেঞ্জ হয়েছে না দেখেন তো? জি ভাই, চেঞ্জ হয়েছে। ওকে, তারপর হচ্ছে এই দুইটা লাগবে না, এসইও ডেসক্রিপশন, এসইও এগুলো লিস্ট লাগবে না। এগুলো আমরা যখন মেইন সাইট করবো পোর্টফোলিও, তখন এসইও নিয়ে কাজ করবো। এখন এগুলো দরকার নেই আমাদের। ডিজাইন, সো ডিজাইনের মধ্যে আমরা কি করব? দুইটা অপশন, কালার ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, সলিড কালার দিতে পারেন। দেখেন আপনাদের ঘুম চলে যাবে এই কালার দেখলে, এত সুন্দর কালার, অনেক সুন্দর না? জি ভাইয়া। অনেক জি ভাইয়া। সুন্দর। ওকে। সো আমরা কি করব? এত সুন্দর দরকার নাই, আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ডে ব্যাক করি। ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজ দেওয়ার অপশন এখানে, আমরা একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো এইখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট ইমেজ নেই, ব্যাকগ্রাউন্ডে যাতে সুন্দর লাগে। এই কালারফুল না নেওয়াই ভালো। এটা ট্রাই করি। ডার্ক গ্রেডিয়েন্টও নিতে পারেন, অন্যান্য ইমেজ নিতে পারেন। আমি জাস্ট গ্রেডিয়েন্ট নিচ্ছি। তাহলে যে কোনো কনসেপ্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা খুব ছোট একটা ইমেজ, 8 কেবির। এত ছোট আসলে ব্যাকগ্রাউন্ডে অ্যাটলিস্ট 500 কেবি থেকে 1 MB পর্যন্ত হওয়া উচিত মিনিমাম। তারপর দেখি কেমন দেখা যায়। চলবে, ঠিক আছে না? আপনারা ট্রাই করবেন সময় নিয়ে। এখন আমি এই যে হেডার, ডেসক্রিপশন, কাউন্টডাউন, সোশ্যাল আইকন, এগুলোর কালার চেঞ্জ করব। আমি বেশি সময় নিচ্ছি না, জানি আপনাদের কষ্ট হচ্ছে, আবার অনেকে ঘুমাই যাবেন, সেহরিতে উঠতে হবে। আর আপনাদেরকে রমজানের শুভেচ্ছা, যেটা বলা হয়নি শুরুতে। আমি কালারগুলো সিলেক্ট করে দিচ্ছি, সবকিছু দেখা যাক কোনটা ভালো দেখা যায়। এখন আমি একটু রিলোড করব। এটা ভিজিবল, এটা ভিজিবল না, এটা ভিজিবল, এটা ভিজিবল না বেশি, কালোটাও ভিজিবল না। তাহলে এই দুইটা কালারের মধ্যে আমরা রাখি, তাহলে হয়ে যাচ্ছে। বা কালার আরো চেঞ্জ করে করে ট্রাই করতে পারবো। এটা ভিজিবল না, সো এটার জায়গায় আমরাতে এটা ইউজ করতে পারি। কাউন্টডাউনের কালারটা আমরা রেড দিতে পারি, রেডটা ভিজিবিলিটি পাবে আশা করি। আর সোশ্যাল মিডিয়াটা হোয়াইট রাখা যায়, হোয়াইট কালারটা ভিজিবল অলওয়েজ। ঠিক আছে, ভিজিবিলিটি পাচ্ছে।
মিক্স কালার হয়ে গেছে, একটা দুইটা কালার রাখা উচিত, এত বেশি কালার ইউজ করা উচিত না, বাট আমি যেহেতু অপশন আছে আপনাদেরকে দেখাইলাম। অলরাইট, তারপরে যেটা আছে হেডলাইনটা 2 লাইনে চলে আসছে, দেখতে ভালো দেখা যাচ্ছে না, আমরা এটাকে 1 লাইনে নিয়ে আসি, ছোট করে দিলে 1 লাইনে নিয়ে চলে আসবে। আমরা এটাকে ছোট করে 62 পিক্সেল ট্রাই করি। এটা ফন্ট ঠিক আছে, ছোট টেক্সটটা ঠিক আছে, সাইজ চাইলে বড় করতে পারেন আর একটু, সুন্দর লাগতেছে। এরপরে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, তো এখান থেকে অনেক ফন্ট আছে, আমি তো হোমা ট্রাই করলাম, আপনারা বাকিগুলো একটা একটা ট্রাই করে দেখবেন কোনটা আপনার ডিজাইনের সাথে ভালো যায়। তো এটা দেখতে এরকম ফ্ল্যাট নর্মাল। এটা ছাড়া আরেকটা আছে, যেমন ধরেন হচ্ছে এটা, সো এটা যদি দেখেন এটা দেখবেন একটু এই যে রাফ টাইপের, একটু কোনাগুলো একটু এজ করা আছে, সো এটাও রাখতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে, ট্রাই করবেন। আর এটা কাস্টম সিএসএস, কার যদি কাস্টম সিএসএস ধারণা থাকে এটা কাস্টম সিএসএস করতে পারেন, কিন্তু দরকার নেই, ওটা আমাদের লাগবে না এই প্রজেক্টে, কাস্টম সিএসএস আমাদের দরকার হবে না। কাউন্টডাউন, কাউন্টডাউন দেখাবো কি দেখাবো না, দুইটা অপশন, ফার্স্টে দেখাবো ইয়েস, এখান থেকে ডেট দিব, নেক্সট মান্থের আমরা ধরে নিলাম লেটস সে 21 তারিখে আমাদের সাইট লঞ্চ হবে, ট্রুক টাইম আছে আমাদের, ঠিক আছে। সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আপনি ইউআরএল গুলো দিবেন, লিংক কোনোটা যদি না চান, যেমন ধরেন আপনার লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম রাখবেন না, তাহলে এটা একদম ফাঁকা করে দিবেন, এটা ফাঁকা হইলেই ওই আইকনটা লোড হবে না, যেমন এখানে 4টা আইকন না, যেহেতু ফাঁকা করে দিয়েছি একটা, ওইটা লোড হয় না, এই যে দেখেন, কোনোটা বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে এটা। আবার যদি লিঙ্ক বসায় দেন তাহলে চলে আসবে, লিঙ্ক বসাই দিলে চলে আসবে, অথবা হ্যাশট্যাগ দিয়ে রাখতে পারেন। আপনারা এখানে লিঙ্ক বসাবেন, আপনাদের ফেসবুক, টুইটার, লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে সেভ করবেন। এখানে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা ভিজিবিলিটি বা ভিজিবল রাখতে চাচ্ছেন সেটা আপনারা এখানে বসায় সেভ দিবেন, এগুলো মাস্ট বি আপনারা চেঞ্জ করবেন। যখন ডান হয়ে যাবে সেভ করবেন, ডান, এইটা কপি করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। পারবো না সবাই? আপনার সাইটের লিঙ্কটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন। বুঝছি না বুঝি নাই? জি ভাইয়া বুঝছি। জি জি ভাই ভাইয়া বুঝতে পারবো পারছি। ইনশাল্লাহ। ওকে, এই তো। আর আমি সবকিছু ক্লাসরুমে দিব এখন আস্তে আস্তে, আমি আপনাদের সাথে আরো 5 মিনিট আছি, কাজ শেষ, বাকিটা চলে যেতে পারেন, কারো কোয়েশ্চেন থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি যতক্ষণে সবকিছু ক্লাসরুমে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট জমা দিতে ভাই হলে আমার কি একটা হোস্টিংটা কোশ্চেন ছিল। কিনতে হবে? হ্যাঁ, নিজের হোস্টিং করতে চাইলে তো হোস্টিং কিনতে হবে, আর অন্য সিস্টেমেও অ্যাসাইনমেন্ট করতে পারেন, বাট হাইলি রেকমেন্ডেড হোস্টিংটা যেহেতু আমাদের লাগবেই, এই জন্যই আজকে দেখানো। হ্যাঁ, আচ্ছা সাব ভাইয়া। ডোমেইন ক্রিয়েট করলে হবে না? অ্যাসাইনমেন্টের কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট যেভাবে করেন হবে। ভাই আপনি যেটা দেখালেন এখান থেকে ডোমেন কেনার জন্য ওখানে কি ওখানে বাই করা লাগবে না আপনাদের সাথে আদার্স কোনো জায়গায় কন্ট্যাক্ট করা লাগবে? ও আপনি পেজে কন্ট্যাক্ট করলেই হবে, পেজ দেখাইলাম যদি জোর আইডি থেকে নিতে চান। আচ্ছা আচ্ছা। মেনলি হয়ে যায় ইয়ারটা রেনিউর প্রাইসটা অনেক সময় মানে ডাবলেরও বেশি হয়ে যায়, মানে এটার জন্য আর হ্যাঁ কি কনফিউশন করে যায়। হ্যাঁ হ্যাঁ, অনেক লাইক সময় আমি হয় যে আমি হোস্টিং এর থেকে একটা কিনছি, ক্লায়েন্টের কাজ করতেছি, হুম যখন হুম কিনছি তখন বেশি লাগে ভাই, এখন দেখি যখন রিনিউ করব তখন আবার ইউজ, $600 উপরে। হ্যাঁ এটাই তো, বিজ- এটাই তো প্রফেশনাল সাইট গুলো যেগুলো ওই এইখানে ওরকমই। আমাদের আমাদের এখানেও বাইরে যারা হচ্ছে পারচেস করতেছে তাদের কাছেও আমাদের সিস্টেম তো আলাদা, এটা তো স্টুডেন্টদের জন্য আমরা আলাদা আচ্ছা সিস্টেম, আচ্ছা তাই বুঝতে না? আচ্ছা, হ্যাঁ, যদি পার্মানেন্টলি মানে 100-200 টাকা বাড়লে সমস্যা নাই, বাট যদি ডাবলেরও বেশি হয়ে যায় তাহলে অনেক তাহলে সমস্যা, এক্সপেন্সিভ রাইট, হয়ে যায়। এটাই কথা। আর হবে এক সময় যখন সুযোগ পাবে তারা আপনার কাছে ওটা বিজনেস করেই নিবে, আর ডোমেন হোস্টিং এর প্রাইসটা হ্যাঁ তো হ্যাঁ, সবার জন্য হোস্টিং এর কনসেপ্ট। কোড এগুলো অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, তো ওরা তো আপনাকে যে পরিমাণ দিচ্ছে শুরুতে, আপনাকে হয়তোবা তারা একটু লসেও দিচ্ছে, বাট ওটা প্রফিট করে নিবে হ্যাঁ, একসময়। আমাদের কোড ফার্স্টে দিয়ে কম দেয়, আমরা ফার্স্টে হিউজ $40 পরিমাণ পেমেন্ট করছি। স্টিঙ্গার, তারপরে আর কি যখন রিনিউ করতে যাবো তখন এই যে $600-700 নিয়ে নেয়। রাইট, তো ওগুলো ঠিক আছে ক্লায়েন্টের একটা সাইট করার জন্য, বাট মাল্টিপল সাইট এরকম এই ধরনের এক্সট্রা ফিচার নিতে গেলে হোস্টিং এর অনেক খরচ পড়ে যাবে, বাট আমাদের জন্য তো এটা সম্ভব না। আচ্ছা ভাই, একটা প্রফেশনাল ওয়েবসাইটে লাইক আমি এই ওয়েবসাইটে অনেক কিছু ইনসার্ট করব, আমি হ্যাঁ, একটাই ডোমেন রাখবো, তাহলে আমার কত জিবির মতো স্টোরেজ যাইতে পারে ম্যাক্সিমাম? এখন যদি সেটা অনেক বড় সাইট হয়, অনেক ফিচার হয়, ই কমার্স সাইট হয়, সেক্ষেত্রে আপনার ধরেন 5 জিবি বা 10 জিবি হলেও হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর ছোট সাইট তো 2-3 জিবি তো হয়ে যায় একটা সাইট রাখতে গেলে, বাট ব্যাকআপ রাখা আদার সবকিছু মিলে জি ওইটাই জি। ওরকম 5 থেকে 10 জিবি হইলে সেফ আপনি। আচ্ছা ভাই, স্টোরেজের জন্য কি ওয়েবসাইটে মানে লোডিংটা কোনো হ্যাঁ, একদম যদি বেনিফিট আছে লাইক? কাছাকাছি চলে আসে, এটা তো আমাদের কম্পিউটার তো একই সিস্টেম,
সো দেখবেন কাছাকাছি চলে আসলে অটোমেটিকলি ফাংশন করতে একটু স্লো, একটু ল্যাগি ফিল দেয়। সো মোটামুটি একটা স্পেস খালি রাখতে পারলে ভালো, 5 ভাগের 1 ভাগ ধরে নেন, বা একটু কম হইলেও পারে। ওকে ভাই। ভাই আমার বড় ভাইয়ের হোস্টিং এর ই কেনা আছে, হোস্ট কেনা হুম, আছে। আচ্ছা আচ্ছা। কোন প্যাকেজটা কিনছে এটা দেখবো কিভাবে? কোন প্যাকেজটা নেওয়া আছে ওনার এটা দেখবেন কিভাবে সেটা হুম, জি। তার অ্যাকাউন্টে গিয়ে ওই মাই প্ল্যানে গেলেই দেখতে পারবেন। সার্ভিসেস নামে একটা অপশন আছে, ওইখানে গেলে আপনি পুরোটা দেখতে পারবেন যে তার কোন প্যাকেজ নেওয়া আছে। এই প্যানেল থেকে ভাই সবকিছু আর কি দেখা যায়। হ্যাঁ, হোস্টিং এর চাইলে সি প্যানেল দিতে পারে, বাট ওরা ওদের কাস্টমাইজ একটা ওরা তো এই প্যানেল আছে, প্যানেল তার দিয়ে অনেক কম। তো ওদেরকে নক দিয়ে দিয়ে ফিচার চালু করতে হয়, তো এটা একটু ইরিটেটিং মাঝে মধ্যে। হ্যাঁ, আমি 2টা কোম্পানি কাজ করি, 2টারই হোস্টিং করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে ক্লায়েন্টের জন্য ওদের কম্প্যাক্ট, ওরা কার্ড দিয়ে পেমেন্ট করে, ওদের জন্য একটা হ্যাঁ, দুইটা, ওদের জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য আসলে এটা একদমই ভালো না। আর পপুলার হইলেই যে ওইটাই বেস্ট সবসময়, ব্যাপারটা তো এরকম না, তাই না? কারণ আমাদের কাজের দিক থেকে যদি আমরা চিন্তা করি, যেমন আমি এটাতে 20 GB স্টোরেজ দিছি, বাট আমি সাইড নিতে পারবো ম্যাক্সিমাম 3টা। হ্যাঁ এটাই তো, এটাই আমিও ক্লায়েন্টকে হইলে রেকমেন্ড করে দিই, ওটা করুক, ওর জোর ঝামেলা যা আছে ওরা করুক, এটা ওর ব্যাপার। হ্যাঁ, বাট আমি কিনতে গেলে কখনো কিনি না হোস্টিং এর, ক্লায়েন্টকে রেকমেন্ড করি। আমি হোস্টিং এর থেকে রেফারেল পাই, এটা একটা দিক। So, আমি কেউ বলে দিই এটা যে কি আমার রেফারেল, প্রোমোর মতো? হ্যাঁ হ্যাঁ এটা কি প্রোমো দেয়, মানে ইয়া হ্যাঁ, থাকলে? রেফারেল হইলে আমার একটা আলাদা অ্যাকাউন্টই দিয়ে দেয় ওরা। এটা অ্যাপ্লিকেশন করতে হয়, কিছু জিনিস ভেরিফাই করে, তো যে যদি আচ্ছা মনে হয় আচ্ছা যে কেপেবল এনাফ তাহলে আপনাকে দিয়ে দেয়। দেন ওই ইউআরএলটা আপনি দিয়ে ক্লায়েন্টকে পারচেস করাইলে একটা ভালো অ্যামাউন্টের একটা রেফারেল দেয়। আচ্ছা, এটা আমার বুঝতে ক্লায়েন্টকেও পারছি। একটু ডিসকাউন্ট দেয়, আমাকে একটু ডিসকাউন্ট দেয়, এই আর কি। তো এটা আবার আমি ক্লায়েন্টকে বলেও দিই যে এটা আমার রেফারেল, চাইলে এটা ইউজ করে কিনতে পারো। ক্লায়েন্টও খুশি হয়ে যায়, ক্লায়েন্টও নিয়ে আমার রেফারেল ইউজ করে কিনে, এই আর কি। এটা আবার 45 দিন পরে আমার অ্যাকাউন্টে জমা হয় টাকা। সো আমি তার ওই ওই টাকাটা হচ্ছে আসতেছে কি আসতেছে না এটা খেয়াল করি না, এটা 45 দিন পরে অটোমেটিকলি ফান্ডে জমা হয়ে যায়, ওটা চলে আসে, এই আর কি। আচ্ছা, বুঝতে পারছি। সমস্যা একটাই, পেপার লাগে উইথড্র করতে গেলে। আচ্ছা আচ্ছা, তো তার জানা বাংলাদেশে তো নাই গো। বাংলাদেশ থেকে ঝামেলা। তবে ওইটা দিয়ে ভাই পরবর্তী রেনিউ করা যায় না, ব্যালেন্স যেটা থাকে? না, ওটা আলাদা প্যানেলে যোগ হয়, ওটা পেপারে নিয়ে আবার ও, পেপার থেকে কিনতে হতো। আচ্ছা বা হইলে হইতেও পারে, আমি ওদের সাথে এটা নিয়ে কন্ট্যাক্ট করি নাই কখন, আমার দরকার হয়নি তো। বাট আই ডোন্ট থিঙ্ক যে ওরকম হবে, কারণ দুইটা দুইটা আলাদা প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সবকিছু আমি দিয়ে দিছি ক্লাসরুমে, আশা করি সবার ব্যাপারগুলো ক্লিয়ার। আর জোরাইটি থেকে কোনো কিছু জানতে হলে, কোনো কিছু করতে হলে, আমি একটা ক্লাসরুমে একটা প্লে লিস্ট দিয়ে দিছি, ঠিক আছে? আর ক্লায়েন্টের জন্য আমার সব সাব ডোমেইনে ওয়েব ডিজাইন করে, তারপর হ্যাঁ অবশ্যই এটা ক্লায়েন্টই বলবে আপনাকে, বেশিরভাগ ক্লায়েন্ট এটা বলবে যে আপনার সাব ডোমেইনে করেন, তারপরে ওকে ট্রান্সফার। তো আপনার একটা সি প্যানেল লাগে না, এটা সি প্যানেলটা আপনার জন্য কি হবে, যে যুদ্ধের তরবারির মতন। তো নিজের তরবারি তো লাগবে। আর আপনি চিন্তা করেন প্রথমে গিয়া একজনের ঘাড় মটকাই দিবেন, তারপর ওর কাছে তরবারি নিয়ে যুদ্ধ করবেন, এই ব্যাপারটা কঠিন, সম্ভব তো ওইরকমই, যে ক্লায়েন্টের সাইট দিবে তারপরে কাজ করবে, এটা সবসময় হবে না। একটা প্রজেক্ট পাই হয়ে গেছে, লাস্ট মুহূর্তে ক্লায়েন্ট বলবে যে না আমার সাইট রানিং আছে, অ্যাক্সেসটা এখন দিতে পারতেছি না, তুমি তোমার সাইটে কমপ্লিট করে তারপর আমাকে পাঠা দিয়ে ট্রান্সফার করে দিও, তখন তো বিপদে পড়ে যাবেন, এই আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে ভাইয়া, পারছি সবাই। ভাই এক মিনিট, হুম একটা হুম, মিনিট। শিওর। আমি হোস্টিং এর প্ল্যানের মধ্যে আসছি, তো অ্যাডভান্স স্ল্যাশ ওয়েবসাইট 25 লেখা আছে, তার মানে 25টা ওয়েবসাইট ই করা যাবে এটাতে। হ্যাঁ, অ্যাডন ডোমেন 25টা অ্যাড করতে পারবেন এখানে ম্যাক্সিমাম। লিখছে অ্যাডভান্স স্ল্যাশ ওয়েবসাইটস। অ্যাডন ওয়েবসাইট বলতে ও যদি সাবডোমেন সহ বুঝাই থাকে তাহলে সাবডোমেন করতে পারবেন, অ্যাডন করতে পারবেন, মিলাই আর কি। আর যদি অ্যাডন আর ডোমেন, সিপিইউ, অ্যাডন ডোমেন থাকার কথা, বাট ওরা এইটা জিনিসটা ওদের মতো করে কাস্টমাইজ করে লিখছে আর কি। তুই যদি ওদের নিচে দেখেন, ওই যে উপরে একটা কোবে লেখা আছে, একটা ওদের এআই প্ল্যাটফর্ম, এই চ্যাটবট, ওটাকে নক করে জেনে নিতে পারেন, ওইটা ইনফো, এই বেসিক ইনফো গুলো ও দিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, শেষ করি ভাই তাহলে। আমাদের কোশ্চেন ছিল। অ্যাসাইনমেন্ট হ্যাঁ আমাদের হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে ভাই? ওইখানে মেইলই দেওয়া আছে। ক্লাসরুমে দেখবেন মার্কস দেওয়া আছে, অ্যাসাইনমেন্টে গেলে আপনি দেখবেন আপনি কত মার্কস পাইছেন, দেওয়া হয়েছে কিনা দেখতে পারবেন। আর যদি দেখেন অ্যাসাইনমেন্টে মার্কস পান নাই, 1 সপ্তাহ হয়ে গেছে হুম। অলরেডি, তাহলে ওই যে সাপোর্টে গিয়ে বলবেন ভাই আমি 1 সপ্তাহ হয়ে গেছে এখনো মার্কস পাইনি।
ঠিক আছে, জি স্টুডেন্ট ভাই জিজ্ঞেস করবে, এ- শুন জিজ্ঞেস করবে, দেন লাগলে ওইখানে দেখে দিবে। ঠিক আছে। ভাই হুম, বলেন। অ্যাসাইনমেন্ট করতে কি ডোমেন কিনতে হবে নাকি লোকাল হোস্ট থেকে করা যাবে? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে অ্যাসাইনমেন্ট তো যে কোনো জায়গাতে করা যাবে। এগুলো আমি দেখাইলাম হচ্ছে আপনাদের দরকার। এখন অ্যাসাইনমেন্টটাও করা উচিত সি প্যানেলে, এটা আমার বলা উচিত যে হ্যাঁ অবশ্যই লাগবে, বাট তারপরেও কারো কারো প্রবলেম থাকতেই পারে, হয়তো কিছুদিন পরে নিতে পারবেন। আর হাইলি রেকমেন্ডেড, যদি আপনি আসলে কাজ নিয়ে সিরিয়াস হন, না লাগবেই এখন। তারপরেও যদি কারো একদমই প্রবলেম হয়, কোনোভাবে সম্ভব না, লোকাল হোস্টে করেন, করে ভিডিও করে ভিডিওটা জমা দিতে হবে। ভিডিওটা হয়তো গুগল ড্রাইভে আপলোড করে বা কোথাও একটা আপলোড করে then জমা দিতে হবে, স্ক্রিন রেকর্ড করে। ঠিক আছে। অনেক ফ্রি পাওয়া যায় হোস্টিং, অনেকেই দেখা যায় একটু পরে দেখবেন রেকমেন্ড করা শুরু করছে এই ফ্রিটা ভালো। কোনোটাই আসলে এন্ড অফ দ্য ভালো না। আপনি কাজ করে রাখছেন, অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, দেখবেন হঠাৎ করে সাইট গায়েব। অ্যাসাইনমেন্ট দেখতে গেলে দেখা যাবে কিছু নাই, জিরো পেয়ে যাবেন। এই ব্যাপারগুলো সেন্সিটিভ, এগুলো অবশ্যই আপনাদের দিক থেকে হ্যান্ডেল করা উচিত, কারণ আমাদের তো এটা সম্ভব না সবগুলো জিনিস এত একটা একটা করে ওয়ান টু ওয়ান আপনাকে নক দিয়ে এই ব্যাপারগুলো বুঝে নেওয়া, তাই না? তো ব্যাপারগুলো এনশিওর করবেন, কোনো ফ্রিটাই আপনাকে শুধু শুধু ফ্রি দিবে না, এর ভিতর অনেক কথা আছে, অনেক কাহিনী আছে। প্রিমিয়াম থিম প্লাগইন এটাতে ইনস্টল হবে না পারফেক্টলি, কাজ করবে না অনেক কিছু। সো এই ব্যাপারগুলো অবশ্যই, আর পরবর্তীতে দেখা যাবে আপনি সবার থেকে পিছিয়ে পড়ছেন, হযবরল হয়ে যাবে আপনার। এই ব্যাপারগুলো শুরু থেকে আপনার স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। ঠিক আছে। জোড়াতালি দিয়ে আসলে কাজ হয় না, প্রফেশনাল কাজগুলো জোড়াতালি দিয়ে হয় না, হইলে আমরাই আপনাদেরকে রেকমেন্ড করতাম। যেমন প্রিমিয়াম থিম প্লাগইন ছাড়া যদি না হইতো, তাহলে আমরা ডিরেক্ট বলতাম যে না, প্রিমিয়াম থিম প্লাগইন সবারই কিনতে হবে, কিনে কিনে কাজ করতে হবে। যেহেতু এটা সম্ভব, ওটা কাজ করা যায়, এই জন্য আমরা বলতেছি না। কিন্তু ডোমেন হোস্টিং লাগবে, ডোমেন হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেসে কাজ করা সো টাফ। ঠিক আছে, হোপফুলি বুঝতে জি ভাই, পারছেন। বুঝতে পারছি। ঠিক আছে, বেস্ট অফ লাক সবাইকে। দেখা হবে পরবর্তী সপ্তাহে। আল্লাহ হাফিজ। ঠিক আছে।